নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে বাঁধবে নতুন বাহু ডোরে, আসবো যাব চিরদিনের সেই আমি। অনেকেই জানে না, হয়তো কিছু মানুষ জানে যে মান্নাদের জীবনের শেষ রেডিও ইন্টারভিউ আমার নেওয়া, মান্নাদের শেষ কফি হাউসে বসে অনুষ্ঠান আমার কনসেপ্টে কন্ডাক্ট করা, কিউরেট করা। সো দ্যাট ওয়ে আই ফিল ওই কাজটা তো আর ফিরে আসবে না। তো কোনো ধারণাই ছিল না যে মাইক হাতে নিয়ে স্টেজে দাঁড়ালে যে একটা কয়েক হাজার টাকা এমনিই হয়, বা মুখের একটা ভ্যালিউ আছে, গলার একটা ভ্যালিউ আছে, এভাবে কখনো ভাবিনি। তাই খুব কঠিন কঠিন কাজ করে, টার্গেট ড্রিভেন, সেলস ড্রিভেন, একদম গলিতে গলিতে ডালহাউসি স্কোয়ারে ঘুরে ঘুরে কোল্ড কল করে করে ক্রেডিট কার্ড বেচেছি। আমাকে একটা গরুর রচনা দিলে আমি 60 পাতা লিখে দিতে পারি, কিন্তু কেউ যদি বলে 50 সেকেন্ডের মধ্যে স্ক্রিপ্ট লেখো, সেকেন্ড আর স্ক্রিপ্টের যে কি রিলেশন, সেটা বোঝার মতো আমার তখন কোনো বুদ্ধি নেই। আলো ভাগ করলে আলো কমে না, আলোটাও ভাগ করা যায়। ওই যে তাকিয়ে বলা, আমার মনে হলো আমার ভেতরটা পুরো ফ্রোজেন হয়ে গেল। মানে আই কান্ট এক্সপ্লেন আমার তখন কি মনে হলো। মানে মিস্টার বচ্চন লুকিং ইনটু ইয়োর আইজ ডিরেক্টলি is a moment that I will not forget, because the distance was like এতটুকু, মানে ম্যাক্সিমাম 15 inch ডিস্টেন্স। মা সারাক্ষণ মুখে একখান পান রাখতো, পান খেত, আর বাবারও পানের সঙ্গী ছিল। মা যেদিনকে চলে গেল, which is 2005 এর 18th May, বাবা ওই যে পান খাওয়া বন্ধ করলো, বাবা কিন্তু আর কোনোদিনই হি নেভার টাচড পান। যদি সত্যি বলিস, সিরিয়াসলি বলতে গেলে প্রচুর অভিনয় করতে চাই, কিন্তু বাড়িতে বসে সেলফ অডিশন পাঠানোটা খুব চাপের, ওইটা করতে চাই না। সো প্রণব মুখার্জিটাও ক্র্যাক করতে আমার অনেক কাজ করতে হয়েছিল। লাকিলি আমি ওনার সাথে অনেকগুলো অন স্টেজ ইভেন্টস করেছিলাম, সেই সূত্রে আমার পরিচয় হয়েছিল। সেই সূত্র ধরে ওনার দিল্লির বাড়িতে ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাওয়া, আমি গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফিক্স করার পরে কলকাতা থেকে মীর এবং বিশাল ফ্লাই ডাউন করে টু অ্যাকম্পানি মি ফর দ্য ইন্টারভিউ। আমি যদি কাউকে কিছু কথা দিই বা কারোর জন্য আমার কিছু ইচ্ছে জাগে, আই ট্রাই টু ফুলফিল দ্যাট এসঅ্যাপ, বিকজ আই নো দ্যাট অ্যাকচুয়ালি সময় নিজেই জানে না কতটা সময় রয়েছে বাকি। ভয়টা বাসটা বেরিয়ে অনেক দিন আগে চলে গেছে, বাসের পেছনে দৌড়লে তো গ্যাস চলবে না ভাই। তাই যদি এমন কোনো পার্ট আসে, যেরকম রিসেন্টলি একটা কিলবিল সোসাইটিতে একটা খুব ছোট্ট পার্ট আছে, সেখানে একটা কাজ করলাম। তো এরকম যখন যে পার্টটা আমার মতো মনে হয় কোনো ডিরেক্টরের বা প্রডিউসারের আমাকে প্রয়োজন, তখন ডাক আসে। আমাদের আজকের অতিথি একজন ভার্সেটাইল মানুষ। রেডিও থেকে টেলিভিশন, টেলিভিশন থেকে পডকাস্টিং, মিডিয়ার সমস্ত স্তরে যার অবাধ বিচরণ। আমি আর কারো না, কথা বলছি রূপসা দাশগুপ্তর, আমার প্রিয় রূপসাদি। আজকে অনেক দিন পর রূপসাদিকে অবশেষে পাওয়া গেল। কেমন আছে রূপসাদি? আমি খুব ভালো আছি। হাউ আর ইউ? আমিও ভালো আছি। গ্রেট। তো অনির্বাণের আড্ডা, হ্যাঁ আড্ডায় ভেরি নাইস। আজকে আমিও খুব খুশি যে অবশেষে এত বছর পরে সাক্ষাতের ভাবে বসে একটা আড্ডা আমার মানে দেওয়ার সুযোগ হলো। সো ইটস ভেরি নাইস। থ্যাংক ইউ ফর ইনভাইটিং। থ্যাংক ইউ ফর কামিং। আমরা প্রথমেই একটা জায়গায় চলে যাই, সেই পুরোনো দিনে, যখন আমি ছোট ছিলাম, তুমিও ছোট ছিলে, আমি তোমার থেকে আরো ছোট ছিলাম। রাইট, এখনো আছি। এখনো আছি এবং থাকবো। তো সেই সময় মানে ধরো তোমার থেকে কিন্তু আমি একটা অদ্ভুত জিনিস পেয়েছি, সেটা হচ্ছে তোমারও হয়তো মনে নেই, আমার গান শোনার অনেকটা জিনিস শুরু কিন্তু তোমার বাড়ি থেকে। মানে আমার এখনও মনে আছে সেই এলটন জনের লাভ সংসের ক্যাসেট, বন জোভির ক্রসরোডস, এইগুলো সব তোমার বাড়ি থেকেই আমি নিয়ে আসতাম। তখন থেকেই তুমি গান শুনতে, তখন থেকেই তুমি বই পড়তে, লিখতে, এবং মানে পরে এই যে আর যে রূপসা হয়ে যাওয়ার যে একটা জার্নি, সেটা কি আমার মনে হয় বোধহয় সেই মানে সেই সময় থেকেই শুরু হয়েছিল। মানে ব্যাপারটা একদমই কানেক্টেড নয়, টু বি ভেরি অনেস্ট। কারণ আমি যে সময় আর যে হয়ে কলকাতায় বলতে গেলে চাকরি জয়েন করি, তখন কিন্তু ব্যাপারটা আমার কাছে শুধুই একটা চাকরি পরিবর্তন ছিল। কারণ ঠিক আরজেইং এর আগে আমি রিডিফিউশনে বিজ্ঞাপনে ছিলাম,
এবং আমি যে সময়টাতে কথাটা তুই বললি যে ক্যাসেটস অ্যান্ড ইংরেজি গান শোনা, তখন আমাদের একটা কমন ইনফ্লুয়েন্স ছিল অয়নদা বলে। সো অয়নদা ওয়াজ লাইক বেশ খানিকটা আমাদের থেকে বড়, অ্যান্ড অয়নদার থেকে আমি গানগুলো শুনতাম, আবার তুই আমার থেকে নিতিস। তো ইট ইউজ টু বি দ্যাট কালচারাল এক্সচেঞ্জ অফ গ্রেট মিউজিক অ্যান্ড সানশাইন টাইমস। সেটার সাথে কিন্তু আরজেইং এর আমার কোনো সম্পর্ক নেই, টু বি ভেরি অনেস্ট, বিকজ আমি আই হ্যাড নো ক্লু যে আরজে বলে এমন একটা কিছু হয়। অফকোর্স অ্যাজ এ কনজিউমার, অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা রেডিওতে শুনছি তাদের, কিন্তু 2005-এ যখন আমি আরজে হই তার আগে কিন্তু আমি বিজ্ঞাপনে কাজ করতাম, তার আগে আমি হাঁচে কাজ করতাম। তো গ্র্যাজুয়েশনের পরে প্রথম দুটো চাকরি হ্যাড নাথিং টু ডু উইথ এন্টারটেনমেন্ট অ্যাজ আ ভার্টিক্যাল। কারণ আমার পড়াশোনা কমপ্লিটলি হচ্ছে, আমি যখন আমি আরজে হয়েছি তখন আমার অলরেডি যাদবপুরে পোস্ট গ্র্যাজুয়েশনে মাস কমিউনিকেশন ডান, এবং তখন আমি MA পড়ছি, এবং সব কিছু একটাই উদ্দেশ্য, যে ইচ্ছে ছিল যে মাস কম পড়বো, বিজ্ঞাপন এজেন্সিতে চাকরি করব, সুন্দর করে বিজ্ঞাপন করব, 29-30 বছর বয়সে ছবি বানাবো। দ্যাট ওয়াজ দ্য লাইন অফ থট। এবং ওই যে অয়নদার মতো ক্যারেক্টার আমাদের জীবনে থাকা, যার ইনফ্লুয়েন্সে ভালো সিনেমা দেখা, বা আমার জীবনে ভীষণ বড় ইনফ্লুয়েন্স সুদীপ্ত বলে আমার একজন বলতে গেলে ফ্রেন্ড কাম গার্জিয়ান, অ্যান্ড আই থিঙ্ক আমার জীবনের একটা বিশাল পার্সোনালিটি ডেভেলপড হয়েছে আমাদের থেকে বয়সের বড় বন্ধু বান্ধবদের ইনফ্লুয়েন্সে। এক্স্যাক্টলি, রাইট। সেখান থেকে কিন্তু লেখা, সেখান থেকেই শরদিন্দু পড়া, সেখান থেকেই গল্পের বইয়ের প্রতি অ্যাট্রাকশন, আরও গান শুনবো, আরও গান লিখবো, ফিল কলিন্স শুনবো, দোজ কাইন্ড অফ থিংস স্টার্ট উইথ ইনফ্লুয়েন্স। সো দ্যাট ওয়াজ মাই personal side. It had nothing to do with my professional ambition. কারণ আমি ছাড়া আমার আশেপাশে আমি যত আরজে দেখেছি তারা কিন্তু হঠাৎ করে আরজে হয়নি, তারা রীতিমতো নিজেদেরকে একটা মেন্টাল ফ্রেমে যে আমি আরজেইং করতে চাই, আমি অ্যাঙ্কারিং করতে চাই, ফোকাস ছিল তাদের, ফোকাস ছিল। ফর মি ইট ওয়াজ লাইক আমি রিডিফিউশনে চাকরি করছি, কিন্তু আমি অত ছোটবেলায় যখন গুগলের এজ ছিল না, কারণ আই থিঙ্ক আই এম প্রবাবলি দ্য লাস্ট লাইব্রেরি জেনারেশন, আমাদের কিন্তু অত ধারণা নেই যে একটা বিজ্ঞাপন এজেন্সির ভেতরের ঘরগুলোতে কি হয়। বিজ্ঞাপন মানেই একটা ক্রিয়েটিভ জোন ভাবি। তো যখন ক্লায়েন্ট সার্ভিসিংয়ে আমি ঢুকলাম ছোট বাচ্চা বয়সে, গিয়ে দেখলাম যে আমার কাজটা হচ্ছে শুধুই ভাষাগুলোকে আলাদা করা, তামিল, তেলেগু এটসেট্রা এটসেট্রা। ক্রিয়েটিভ ডিসকাশনগুলো কাঁচের ঘরে হয়, যেখানে আমার কোনো জায়গা নেই। এবং ওপরে একটা খুব ইন্টারেস্টিং ডিজাইন স্টুডিও ছিল, এবং আই ডোন্ট নো ওয়েদার ইউ রিমেম্বার, বাট আঁকা ওয়াজ আ পার্ট অফ মাই গ্রোয়িং আপ ইয়ার্স। আমি বেশ আঁকতাম, এবং আমার প্রথম রোজগার খামে আই উড সে আঁকা শিখিয়ে। তো সেক্ষেত্রে আমার ইন্টারেস্টটা ছিল হচ্ছে ওপরে ডিজাইন স্টুডিওতে বড়রা আঁকবে, ফটোশপ করবে, আমাকে বলবে ঠিক আছে একটু রংটা করতে থাকো, তুমি লালটা ঘষতে থাকো, হলুদটা ঠিক করো। সো আমার ইন্টারেস্টটা ছিল পুরোটাই হচ্ছে একটা অন্য জোনে। এবার যখনই দেখলাম ক্রিয়েটিভ স্পেস থেকে বাদ পড়ে যাচ্ছি, তখন রাগ, দুঃখ, অভিমানে এই চাকরিটাই পছন্দ হচ্ছিল না। অ্যান্ড দ্য ফার্স্ট বস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যখন অ্যাজ আ ভেরি ইয়াং পার্সন উই স্টেপ ইন টু আ নিউ ওয়ার্ল্ড অফ চাকরি, তখন দেখবি যে প্রথম দিকের বসরা তারা কিন্তু আইদার গড়ে নইলে ভাঙে। একদম সম্পূর্ণ একমত। এবার বিজ্ঞাপন এজেন্সিতে প্রথমে যে হ্যান্ড হোল্ডিংটা আমি এক্সপেক্ট করেছিলাম, সেইটা আমি সেভাবে পাইনি। ইনফ্যাক্ট আমার ওখানে গিয়ে নিজেকে ভীষণ একটা ক্যাট বি মনে হতো, কারণ আশেপাশে সবাই ভীষণ লামাত, সিম্বায়াসিস, আর আমি হচ্ছি কার্মেল যাদবপুর ইউনিভার্সিটি। সো ওই যে একটা পার্থক্য, যে তাদের লাঞ্চে পিৎজার বক্স আসছে আর আমার জন্য নিচের পাইস হোটেল থেকে স্টিলের থালায় ভাত আসছে, ওই যে একটা পার্থক্য, সেই পার্থক্যটা নিজের মনে ছিল না। কিন্তু later on in life I realized that this is where the little invisible walls and groups start. আর তখন I am only 22-23, মানে এতই কচি বয়স যে তখন ডিসিশন ওয়াজ চাকরি, যা চাকরি পাবো চলে যাবো। তো টাইমস অফ ইন্ডিয়াতে আমি ওখান থেকে বেরোতে হবে, মানে এনিথিং ইজ, আমি যেহেতু টেলিকমে কাজ করেছি, এবং তখনকার দিনে ইট ওয়াজ অনলি হাচ অ্যান্ড এয়ারটেল। সো আমি যে সময় টেলিকম করেছি, আমি কর্পোরেট রিলেশনে ছিলাম, তার আগে কাস্টমার সার্ভিসে ছিলাম। সো এভরিথিং ওয়াজ ভেরি কর্পোরেট ফর মি। I have never done retail বলতে দোকান এটসেট্রা। তো আমার এক বান্ধবী কমলিনীকে তখন খুব দুঃখের কথা বলছি, এবং ও ভীষণ সেলসে আছে, অনেক কিছু করে, টাইমস অফ ইন্ডিয়াতে ছিল। তো শি রেফার যে মির্চিতে সেলসের লোক নিচ্ছে।
সো ফর মি এন্ট্রি ইন্টু দ্য রেডিও ইন্ডাস্ট্রি ওয়াজ একটা সেলসের ইন্টারভিউ দিতে গেছি। সেখানে ইন্টারভিউতে আমাকে পছন্দ হয়েছে, কিন্তু আমাকে কর্পোরেট সেলস না দিয়ে রিটেল দিচ্ছে। আচ্ছা, এবার রিটেল, তাহলে রিটেল মানে এই গড়িহাটে, শ্যামবাজারে, হাতিবাগানে ঘুরে ঘুরে রেডিও ঘুরবে নাকি, সেরকম একটা ব্যাপার ছিল। এক্স্যাক্টলি, এরকম একটা এক্সপেকটেশন। এবার সেটা আমার তো না, আমি তো কর্পোরেট থেকে এসেছি, গায়ে লেগেছে থেকে হচ্ছে যে না, আমি এটা পারবো না। তো আবার কমলিনীকে ফোন, যে কমলিনী আমাকে তো হচ্ছে রিটেল, আমি তো কর্পোরেট। তো ঠিক আছে, ডোন্ট ওয়ারি, আমার একটা ফ্রেন্ড আছে দীপাঞ্জন ব্যানার্জি, দীপাঞ্জন হচ্ছে প্রোগ্রামিং হেড মির্চির, তো তুই ওকে ফোন কর, দেখ ইটস এন ইন্টারনাল ডিসিশন, ইফ দে ওয়ান্ট এনি পার্সন, ভালো লাগলে তাকে নিয়ে অন্য কাউকে ইন্টারশাফল করে নিতে পারে। তো ওই রাত্রে আমার কলটা টু দ্য প্রোগ্রামিং হেড অফ মির্চি ওয়াজ অনলি টু আস্ক হিম সো দ্যাট হি ক্যান রি-রেফার মি ব্যাক টু দ্য সেলস টিম উইথ দ্য নোট যে না, একে কর্পোরেট সেলস দাও, রিটেল দিও না। ওই ফোন কলে ভদ্রলোক আমার সাথে প্রায় 18-20 মিনিট কথা বললেন এবং ফোনে নানা রকম প্রশ্ন করলেন, কি করি, কি খাই, কলকাতা সম্বন্ধে কি বুঝি, রসগোল্লা কত ভালো লাগে, ইত্যাদি ইত্যাদি। আর কথা বলছি আর মনে মনে হচ্ছে, বাবা একটা রেফারেন্স দেবে, এত প্রশ্ন করছে, মানে why it's so complicated. Then at the end of the conversation he said that you have a decent voice, you speak well, have you thought of RJing? I said, RJ, do you all pay? So that was my first question, because আমি হচ্ছি পড়াশোনা করছি, চাকরি করব, রোজগার করব, ভালো করে বাবা মাকে রাখবো, নিজে থাকবো, লাইফস্টাইলটা চেঞ্জ করব, চাকরি করব। সেখানে আর যে পেমেন্ট পায় কি না, স্যালারি ভিত্তিক কাজ কি না, সেটাও আমার নলেজে ছিল না। তো সেটা শুনে বেশ একটু এখন বুঝি যে সেই ছিল নিশ্চয়ই মনে মনে। তো আমাকে একটা টাস্ক দেওয়া হলো যে তুমি 10টা স্ক্রিপ্ট লিখবে 50 সেকেন্ডের, লিখে তুমি চলে আসবে, কি সাবজেক্ট, কলকাতা আর বেঙ্গলি, এটা হচ্ছে থিম। এবার যে সময়টার কথা বলছি ওখানে তো আর গুগল চ্যাট জিপিটি ছিল না। হ্যাঁ, এবার সেকেন্ডে যে স্ক্রিপ্ট লেখা ইজ নট সামথিং ইউ অ্যান্ড আই উড অ্যাকচুয়ালি ডু ইন স্কুল অর কলেজ, রাইট? ওটাও আমার কাছে একটা চ্যালেঞ্জ। আমরা এসে লিখতে পারি, আমাকে একটা গরুর রচনা দিলে আমি 60 পাতা লিখে দিতে পারি, কিন্তু কেউ যদি বলে 50 সেকেন্ডের মধ্যে স্ক্রিপ্ট লেখো, সেকেন্ড আর স্ক্রিপ্টের যে কি রিলেশন, সেটা বোঝার মতো আমার তখন কোনো বুদ্ধি নেই। বাট আই এম লাইক, ও চাকরি তো চেঞ্জ করতে হবে, স্ক্রিপ্ট তো লিখতেই হবে, রাইট? সো তখন লাকিলি আমার, বাই দ্য গ্রেস অফ গড, আমার এক বন্ধু ছিল, সে আমেরিকাতে বেস, তার দিদিও আমেরিকাতে থাকতো এবং সে বাংলাতে পিএইচডি, বন্ধুর দিদি। সে এবং তার দিদি মিলে আমাকে 10টা স্ক্রিপ্ট 3 দিনে লিখে ইমেল করলো। তখন আমার বাড়িতেও কম্পিউটার নেই। আই স্টিল রিমেম্বার যাদবপুরের ইউনিভার্সিটির উল্টো দিকে সাইবার ক্যাফেতে গিয়ে আমি প্রিন্ট নিয়ে, 10টা প্রিন্টের গরম গরম প্রিন্ট বেরোচ্ছে, আর আমি ফোন করে দীপাঞ্জনকে বলছি, ইয়া মাই স্ক্রিপ্ট ইজ রেডি, সো ওয়েন শুড আই কাম? He said, you can come now. Where are you? I said, I'm at Jadavpur. তখন মোটামুটি ক্যামাক স্ট্রিট যেতে হাফ অ্যান আওয়ার। ইউ কাম ইন মেবি 2:30, তখন হয়তো 2টা বাজে। আবার আমার হচ্ছে মোশন সিকনেস, গাড়িতে তখন ছিলই না, ধরো অটোতে বা বাসে যেতে যেতে পড়ার আমার ক্ষমতা নেই। তো আমি একটু ট্রাফিকে দাঁড়াচ্ছি, ওই স্ক্রিপ্ট পড়ছি, বলে তো দিয়েছি নিজে লিখেছি, কিছু বলতে হবে, মরলে তো স্ক্রিপ্টটা তো পড়তে হবে না, এটা তো বিশাল কাজ। মোদ্দা কথা 10খান স্ক্রিপ্ট নিয়ে আমি মির্চির তখন 8 নম্বর ক্যামাক স্ট্রিটে শান্তিনিকেতন বিল্ডিংয়ের অফিসে পৌঁছালাম। আমাকে অডিশনে নিয়ে যাওয়া হলো। 3-4টে স্ক্রিপ্ট আমি কি বলেছি, যা দেখে বলেছি মোদ্দা কথা। তারপরে বললো স্ক্রিপ্টগুলো সরিয়ে রাখো, র্যান্ডম প্রশ্ন করতে থাকলো অডিশনে, অ্যান্ড উৎপাটাং প্রশ্ন, ভেরি ইন্টারেস্টিং মানে লুক ব্যাক, কারণ আমি ওই পদ্ধতিতে আমি পরে যখন নিজে আর যে রিক্রুটস করেছি আমি ওটা ফলো করেছি, বাট ভেরি ইন্টারেস্টিং। তখনকার দিনে ধর আমাকে প্রশ্ন করেছিল, আই রিমেম্বার 5 things that আইটেম নাম্বারসের পজিটিভ অ্যান্ড 5টা জিনিস যেটা নেগেটিভ। তখন জাস্ট আইটেম নাম্বার ফান্ডাটা শুরু হচ্ছে 2005-এর, এটা আমি এপ্রিলের কথা বলছি। এবং একজন তোমাকে বিয়ের জন্য দেখতে এসছে, দেখছো তার মাথায় একটা বিশাল প্রকাণ্ড টাক, তো তুমি সেই সিচুয়েশনে কি করবে? সো these kind of questions. And another very interesting was, tell us I think 5 or 6 things যেখানে একজন বাঙালি পৃথিবীর যেখানেই যাবে সে বাঙালি হিসেবে চিহ্নিত হয়ে যাবে। এটা কি প্রেজেন্স অফ মাইন্ড চেক করবে? আই থিঙ্ক দিস ইজ অ্যাবসলিউটলি অ্যাবাউট দ্য প্রেজেন্স অফ মাইন্ড, এবং সঙ্গে সঙ্গে তুমি কি উত্তর দিচ্ছ, কারণ ইট ইজ নট স্ক্রিপ্টেড। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট ওয়াজ দ্য রিজন ওয়াই মাই অডিশন ওয়াজ 1 day 30 minutes. I was out of the studio. আমাকে একটা ঘরে বসতে দেওয়া হলো, কাঁচের ঘরে,
within 10 minutes, station head, programming head, মানে Dipanjan এলো, and the next thing they said is that how soon can you join? So for me, আমার RJing was completely a serendipity. It was something planned by God. And আমার মনে আছে যে আমি এপ্রিলের শেষের দিকে ইন্টারভিউ দিতে গেছিলাম, আর তখন রিডিফিউশনেও আমার 1 মাসের নোটিস পিরিয়ড, যেটা নর্মাল চাকরির ক্ষেত্রে থাকে, এবং আমাকে বললো না, নোটিস পিরিয়ড তুমি করতে পারবে না, হাউ সুন ক্যান ইউ জয়েন? এবং আমি 1 মাসের 25 তারিখে একটা অর্গানাইজেশন জয়েন করেছি। সো আই ডিড নট সার্ভ দ্যাট নোটিস পিরিয়ড, আমি ওটা রাইট অফ করে নিয়েছিলাম। অ্যান্ড আই রিমেম্বার আমার রিডিফের বস অমিতাভ সিনহা যখন আমি রিজাইন করলাম, সে জিজ্ঞেস করলো, আমি বললাম না, আমি অন্য কিছু করতে চাই, যা ইচ্ছে বলেছিলাম। দেন হি আস্কড মি ওয়্যার এম আই জয়নিং, অ্যান্ড আই সেড Radio Mirchi. So he was writing something, and then he said, as what? And when I said radio jockey, he just looked up to me and said, radio jockey? মানে হঠাৎ একটা বিজ্ঞাপনে ক্লায়েন্ট সার্ভিসিং এ মেয়ে মির্চি রেডিও জকি হয়ে গেছে। সো ফর মি দিস ওয়াজ অ্যাবসলিউটলি সামথিং উইচ ইজ কমপ্লিটলি আনপ্ল্যান্ড। আর আমি কমপ্লিটলি জীবনে ভেবেছিলাম, কারণ যে সময়টাতে ধর আমি কলেজে ছিলাম তখন তোর সাথে সেভাবে যোগাযোগ ছিল না, বাট কলেজে থাকাকালীন আমার কাছে একটা নিকন FM 10 ছিল। আমি খুব ছোট থেকে রোজগার যেহেতু করি, আমি নিজের পয়সাতে, কারণ তখন আমি ক্রেডিট কার্ড ইন্স্যুরেন্স বেচতাম, মানে আমি একদিকে HSBC ক্রেডিট কার্ড বেচতাম 18 বছর বয়সে, তারপরে ইন্স্যুরেন্স বেচতাম। সো কোনো ধারণাই ছিল না যে মাইক হাতে নিয়ে স্টেজে দাঁড়ালে যে একটা কয়েক হাজার টাকা এমনিই হয়, বা মুখের একটা ভ্যালিউ আছে, গলার একটা ভ্যালিউ আছে, এভাবে কখনো ভাবিনি। তাই খুব কঠিন কঠিন কাজ করে, টার্গেট ড্রিভেন, সেলস ড্রিভেন, একদম গলিতে গলিতে ডালহাউসি স্কোয়ারে ঘুরে ঘুরে কোল্ড কল করে করে ক্রেডিট কার্ড বেচেছি, গোল্ড মেডেল পেয়েছিলাম তখনকার দিনে, ইন্স্যুরেন্সেও প্রচুর টাকা কামিয়েছিলাম, এবং ওই টাকা দিয়ে the reason why I'm sharing this story is because very few people in today's time know my mother. And you are somebody who knows my mother. সো আমরা যে সংসার থেকে আসি সেখানে মায়ের হাতে রোজগার পড়ার মতো হাতের কিছু ছিল না। মা শুধু শাখা পলা পড়তো, একটা লোহা ছিল কিন্তু সেটা সোনায় বাঁধানো ছিল না। তো 18 থেকে যেহেতু মোটামুটি একটা ফ্লো অফ রোজগার করেছি বাই দ্য গ্রেস অফ গড অ্যান্ড হার্ডওয়ার্ক, মা হঠাৎ করে যখন 23 বছর বয়সে চলে গেল, ইনফ্যাক্ট মির্চি জয়েন করার 20 দিনের মধ্যে মা চলে গেল হঠাৎ করে, শেষে মার ওই দুটো হাতের জিনিসই আমার কাছে ফেরত এসেছিল, যেটা আমি মাকে গিফট করেছি। অ্যান্ড দ্যাট ডে আই রিয়েলাইজ, থ্যাংক গড আমি প্রথম দিন থেকে টাকা বাঁচাতে হয় বা নিজের জন্য খরচা করতে হয় ওই মানসিকতায় ছিলাম না, কারণ মারা যে এইটুকু সময় দিয়েছিল এটাই আমার প্রাপ্য। অ্যান্ড কোনো আক্ষেপ, প্রচুর আক্ষেপ থেকে যায়, করা হয়নি, অ্যাটলিস্ট বুঝলাম যে জীবনের শেষে কারোরই কিছু নিয়ে যাওয়ার নেই। আর মার হাতে শেষ দুটো যে আমার ছোট্ট হলেও গিফট, ওটা একটা অদ্ভুত নিজের ওপরে একটা, আই ডোন্ট নো, ফিলিং অফ, I won't say joy, but a feeling of little satisfaction that, thank God I did what I did and when I wanted to do it. হ্যাঁ, কাকিমার কথা সেই আজও মনে পড়ে। ভীষণ একজন স্নিগ্ধ ভদ্রমহিলা ছিলেন, মানে এত ভালো লাগতো না, মানে সেই সন্ধ্যাবেলা দাঁড়িয়ে থাকতেন বারান্দায়, কাকু ফিরবেন, ঠিক, এবং মানে আমরা যখন ফিরতাম তখন সেই খুব শান্ত স্বরে জিজ্ঞেস করতেন, এই ফিরলি, মানে মাঝে মধ্যে খেয়েছিস, বা এই মানে এগুলো তো খুব সচরাচর দেখা যায় না। মানে একটা মাতৃত্ব বোধ ভীষণভাবে ছিল, মানে সেটা শুধু তোমাদের ওপরেই না, মানে আমাদের ব্যাপারেও ছিল। অ্যাবসলিউটলি। তো কাকিমার স্মৃতি যদি আর কিছু একটু শেয়ার করো, কারণ কাকিমার পরের দিকে তো আমিও আর খবর পাইনি, এবং পরে তোমার কাছে শুনলাম কাকিমা চলে গেছেন। সো যে সময়টার কথা তুই বলছিস তখন আমার ক্লাস 4 থেকে 10, ইনফ্যাক্ট তুই আর আমরা প্রতিবেশী ছিলাম, একদম একই বিল্ডিং এ, 3 তলায় আমি, উল্টো দিকে 4 তলায় তুই, একদম। এবং ফর সাম রিজন তোকে আমি আমার থেকে অনেক ছোট ভাবতাম, টিল বিফোর ভেরি রিসেন্টলি, যখন আমি বুঝলাম যে না, মোটামুটি আমরা আশেপাশে। হ্যাঁ, কিন্তু মার কথা যেটা বললি যে হ্যাঁ, মানে আমার দেখা আমার মা, দেখ মা তো সবারই মা, হ্যাঁ, মা বলতেই সবাই অজ্ঞান আমরা, কিন্তু বউ হিসেবে আমি বলবো আমার মায়ের মতো স্ত্রী আমি দেখিনি। কারণ এই যে বাবা যখন যে সময়টা চাকরি করতো, বাবা 2003-এ VRS নেয়, টিল হিজ লাস্ট ডে অ্যাট ওয়ার্ক, মার সকালের রুটিনে বাবা স্নান থেকে বেরিয়ে ভেতরের জামা থেকে জুতোর মধ্যে মোজাটাও গুছিয়ে রাখা, সেটা, এবং আমাদেরকে টলারেট করে পুরোটা গোছানো,
এবং মার যেটা মেইন হতো যে মার জীবনে একটাই ভীষণ টেনশন ছিল যে আমি কোনো কিছু পাসঠাস করতে পারবো না। আমার দিদি যেহেতু খুবই ভালো পড়াশোনায় ছিল, আমার মায়ের জীবনে বোধহয় আয়ুটা একটু কমে গেল আমার জন্যই, কারণ মা এত টেনশন করতো টু অ্যান এক্সটেন্ট যে মাধ্যমিক পাশ করেছি বলে আমার মা সে বছর জোড়া সরস্বতী পুজো দিয়েছিল। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হার লেভেল অফ মানে এক্সপেকটেশন ফ্রম মি, ইউনো। অ্যাট দ্য সেম টাইম আমার মায়ের মাথা ঠান্ডা রেখে সংসার সামলানোর যে অ্যাবিলিটি, আমার মনে হয় আমি কাউকে আশেপাশে দেখিনি। কারণ আমার বাবা যে সময়টার কথা আমি বলছি, কারণ আমার মা চলে যাওয়ার পরে বাবারও একটা ভীষণ হ্যাঁ না পার্সোনালিটির পরিবর্তন ঘটে। বিকজ ইফ ইউ আই ডোন্ট নো ওয়েদার ইউ রিমেম্বার, বাট আমার বাবা মা ভীষণ পান খেত। আমার মা যেহেতু আসামের ব্যাকগ্রাউন্ডের ছিল, মা সারাক্ষণ মুখে একখান পান রাখতো, পান খেত, আর বাবারও পানের সঙ্গী ছিল। মা যেদিনকে চলে গেল, উইচ ইজ 2005 এর 18th মে, বাবা ওই যে পান খাওয়া বন্ধ করলো, বাবা কিন্তু আর কোনোদিনই হি নেভার টাচড পান। করার কথা বলছি না, খাওয়ার কথা বলছি। অ্যান্ড পানের ক্ষেত্রে মা বাবার যত মেজাজই আমরা দেখেছি, মানে ধর একটা সময় তো ছিল যখন বাবার মেজাজ ছিল অনেক, মাকে কোনোদিন শব্দটুকু করতে দেখিনি। অনেক সময় হচ্ছে আমি আর দিদি এসে ইনস্টিগেট করতাম যে কিছু তুমি বলো, এটা তোমার দোষ নাই, ইউনো দোজ কাইন্ড অফ লজিক্যাল রিজনিং। মা শুধু রান্না করতো আর বলতো দুজনের মাথা গরম করলে হবে না, এখন বাবার মাথা গরম, বাবার মাথা ঠান্ডা হোক। সো মার এই যে ফর্মুলাটা, যে কোনোদিনও বাবার সাথে ঝগড়া করতে শুনিনি, আমি আশেপাশে কোনো স্বামী স্ত্রীর মধ্যে দেখিনি যে ঝগড়া হয়নি, কিন্তু আমি আমার মাকে দেখেছি আর বাবার সাথে কোনোদিনও ঝগড়া করেনি। এইটা আমার মনে হয় আমার মায়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এবং ফর সাম রিজন, জানিস অদ্ভুত, তোকে মানে তুই বলেই হয়তো বলছি এত গল্প, আজকে প্রচুর নস্টালজিয়ার দরজা খুলে গেল। যে মা চলে যাওয়াটা তো হঠাৎ হঠাৎ হয়েছিল, মানে ইট ওয়াজ নট লাইক মা অসুস্থ ছিল, মেন্টালি আমি প্রিপেয়ার যে মা যাবে, যতটুকু জানি রান্না সমস্ত কিছু, মানে সেদিনকে ইট ওয়াজ দ্য উইকডে, সাধারণ বাড়িতে ভাত মাছের ঝোল তরকারি একটা জিনিসই রান্না হবে। ফর সাম রিজন মা সেদিনকে ঘুম থেকে উঠে বাবাকে বলেছিল আজকে একটু রান্না বান্না করো, মাছ কিনে আনো। এবং মা চলে গেল যে, মানে মা তো ধর গেছে যে, আমি তখন মির্চিতে অ্যাজ আই সেড আমি তখন জাস্ট ট্রেনিং ফেজে আছি। রাত্রিবেলা মিডনাইট আওয়ার্স আমাদের ভাষাতে গ্রেভিয়ার্ড শিফটে, তখন আমাদের রিহার্সাল অডিও যেত, এবং মধ্যরাতে 3টে সাড়ে 3টের সময় মাকে ঠেলে ঠেলে শোনাতাম, এবার আমি কথা বলবো, শোনো শোনো শোনো। আর মা খাই বলতে একটু অন্য সময় কর না, যাতে সবাই শুনতে পারে। দেন আই উড টেল হার, ইউ নো, আর এটা তোমার রিহার্সাল, এখন তো কেউ বেশি লোক শুনবে না বলে এই সময়গুলোতে রিহার্সাল আওয়ার হয়। And Ma would just say, এত কম কথা বলিস কেন? She was the only listener who would say that to me, you know, যে এত গান চালাস কেন, এত কম কথা বলিস কেন, একটু বেশি কথা বল, গানটা কম চালা। বিকজ মার ব্যাপারটা হচ্ছে মা তো ওয়েট করছে আমার কথা শুনবে, কথা শুনবার জন্য। এক্স্যাক্টলি, মধ্যরাতে তো বিজ্ঞাপন নেই, তখন গানের পরিমাণ অনেক বেশি। সো যেখানে 2টো গানের পরে কথা বলার কথা, সেখানে 4টে গান হচ্ছে, আমি তারপরে কথা বলছি। সো মায়ের মতো লিসনার আমি আর কোনোদিনও পাইনি। অ্যাট দ্য সেম টাইম আনফর্চুনেটলি আমার মা আমাকে রিহার্সাল টাইমেই ছেড়ে চলে যায়। মানে এমন একটা নর্মাল দিন, এবং রেডিও মির্চিতে গিয়ে আমি না খুব ফুরফুরে হয়ে উঠেছিলাম, যেটা আমার হাঁচফাচ মানে খুব প্রেশার জব ছিল, ইউনো, ভেরি ভেরি প্রেশার জব। সেখানে হঠাৎ করে একটা ফুরফুরে এনভায়রনমেন্ট, সারাদিন গান হচ্ছে, তুই গান ভাবছিস, গান লিখছিস, সেলিব্রিটি আসছে। প্রথম দিন কোনো একটা সেলিব্রিটি এসছে টলিউডের, আমি তো পুরো ডেস্কের মধ্যে ঢুকে গেছি, মানে বুঝতেই পারছি না, চোখ তুলে তাকাবো। আমরা তো একদম নন ফিল্ম নন এন্টারটেনমেন্ট ঘরানার, রাইট? সেখানে মায়ের চলে যাওয়াটা ওয়াজ লাইক সামথিং উইচ চেঞ্জড মাই লাইফ। কারণ মা সেদিনকে মির্চিতে জীবনে ফার্স্ট টাইম একটা শাড়ি পরে গেছি, মায়ের শাড়ি উইথ আ স্লিভলেস ব্লাউজ, সেজে গুজে গেছি। কিছু একটা ছিল আই থিঙ্ক মির্চিতে সেদিনকে, কেউ একটা আসবে বা সামথিং। মধ্যে কথা মা নিজের হাতে শাড়িটা ইস্ত্রি করে দিয়েছে। আচ্ছা, ওই শাড়ি পরে পরের দিন সকালে মায়ের মুখাগ্নি করেছি। And that shift has not been easy. এই বছরে I'm 20 years without my mom. কিন্তু এখনও মনে হয় যে it was too soon. কারণ একটা হয় না, কিছু একটা ঘটেছে, you are preparing yourself. তুই দেখছিস তোর প্যারেন্ট অসুস্থ, তাহলে মেন্টালি ফ্যামিলি একটু প্রিপেয়ার করে। কিন্তু আমার ব্যাপারটা তো মানে মা টাটা করলো, দ্যাট ওয়াজ দ্য লাস্ট সিন আই রিমেম্বার। নেক্সট সিন কাট টু মা এমার্জেন্সিতে এখানে নল। সো এই যে একটা 23 বছরে পুরো জীবনটা একটা রাতে এরম হয়ে গেল, আমার জীবনের ধারাটাই ছিল তখন। আমি অ্যাকচুয়ালি
যদিও মির্চি করছি এভরিথিং, বাট কোথাও একটা বিজ্ঞাপনের একটা ভীষণ ইচ্ছে, তার সাথে ইচ্ছে আরেকটা সাইডে হচ্ছে একটু বিদেশে গিয়ে পড়াশোনা করবো, একটা একটা মাস্টার্স তো হয়ে গেছে, এবার একটু কমিউনিকেশন নিয়ে পিএইচডি করবো, মানে একটা আমেরিকা যাবো, একটা পুরো একটা হয় না একটা অন্য জোন, জীবনে অনেক কিছু করার একটা পুরো জীবনের রঙের প্যালেট হাতে, হঠাৎ করে মনে হলো হাতের প্যালেটটা কেউ নিয়ে, মানে জাস্ট জীবন শুরু হচ্ছে আর কি। অ্যাবসলিউটলি। আর আমার তখন এই নিকন FM 10 বল, চিত্রবাণীতে পড়ে থাকা বল, অভিক মুখোপাধ্যায়ের মতো একজনের কাছে আমি মানে ক্যামেরার কাজকর্ম, ছবি তোলা, আমি অভিকদার বলতে গেলে তখন পুরো শিষ্য ছিলাম। এই যে আমার পার্ট অফ লাইফ যেখানে আমি পুরোটাই অডিও ভিজুয়ালের জন্য প্রিপেয়ার ছিলাম, দ্যাট কমপ্লিটলি ওয়েন্ট ইনটু দ্য ডার্ক বিকজ পিপল টুক মি অ্যাজ রেডিও জকি। আর যে হয়ে গেলে ব্যাপারটা কিন্তু পুরো রেডিও বন্দি। আবার রেডিও থেকে যখন ব্যাপারটা অডিও ভিজুয়াল হলো, ততক্ষণে আমি আবার রেডিওর আর যে ব্যাপারটা থেকে বেরিয়ে এসেছি, বিকজ I was in Mirchi for 6 years, but beyond that I never went back to any other FM station as a radio jockey. তারপরের প্রোগ্রেশনটা আমার I took a break off from radio for 3 years, কারণ মির্চির পর আমি ইমিডিয়েটলি একটা টেলিভিশন চ্যানেলে গেছিলাম, সেটা বন্ধ হয়ে যায়। সেখানে আমার একটা I think I can name it, এখানে তো কোনো অসুবিধা নেই, মহুয়া বলে একটা ব্র্যান্ড এসেছিল, নিউজ মহুয়া এটসেট্রা। তো মহুয়া মিউজিকটা আমার হেড করার কথা ছিল। আচ্ছা। তো আমি একটা কনসালটেন্ট রোলে ওখানে জয়েন করি। একটা সার্টেন মাইনের স্বপ্ন আমার ছিল, যেটা আমি জানতাম যে আমি পাবো না যদি না আমি এই জাম্পটা নিই। সেই মাইনের স্বপ্নটাকে অ্যাচিভ করার জন্য, এবং যা হয়েছিল যে মির্চি আমলে আমার মোটামুটি অ্যাজ অ্যান আরজে বা লোকজনের কাছে আরজে হলেও পেছনে মার্কেটিং, ওয়েব, সেলিব্রিটি ম্যানেজমেন্ট, ইন্টারনালি স্পাইস অফ মির্চি, ফ্লেম থ্রোয়ার অফ মির্চি, প্রচুর অ্যাওয়ার্ডস ইন্টারনালি হয়ে যাচ্ছে, বাট দের ইজ নো গ্রোথ বিয়ন্ড আ পয়েন্ট, অ্যান্ড ইউ আর নট গ্রোয়িং ইয়াঙ্গার। আই এম টার্নিং 30। তখন আমার মনে হচ্ছে আমার where am I going? সো ওইখানে আমি জাম্প করি, অ্যান্ড দেন আই ডিড নট গো ব্যাক টু রেডিও অ্যাট লিস্ট ফর দ্য নেক্সট 3 years, কারণ অনেকেই আমাদের কন্টেম্পোরারি হয় যে এই স্টেশন ওই স্টেশনে আরজে করে মাইনেটা বাড়িয়ে ব্যাপারটা ঘোরে। প্রিন্সিপালি আমি কখনো আরজে হিসেবে আর কোথাও কাজ করিনি। আমি নেক্সট FM স্টেশনে যাই অ্যাজ আ স্টেশন হেড, পাওয়ার FM। তারপরে আমি রেড FM এ যাই অ্যাজ রিজনাল হেড ইস্ট। তারপরে আবার আমি একটু বেরিয়ে বিদেশে, অ্যাজ ইন বিদেশ বলতেই বিদেশ বা নিজেরই প্রায় বাংলাদেশে একটি FM স্টেশনে আমি কনসালটেন্ট হিসেবে 6 মাস ট্রাভেল করতাম, টু অ্যান্ড ফ্রো করতাম। 1 বছর আমি মাঝখানে বাংলাদেশে যাতায়াত করতাম অ্যাকচুয়ালি, প্রথম 6 মাস FM এ আর পরের 6 মাস অন্য একটা ইন্ডাস্ট্রিতে। বাট again I came back as a director for Amar FM. So technically RJ to director has been the life cycle of the radio professional, Rupsha, and that's how life is. মানে রূপসাদি, আমার একটা কথা খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, এই যে তুমি বললে আরজের ব্যাপারটা থেকে তুমি বেরিয়ে গেলে, এবং আরজের ওই প্রফেশনটায় তুমি যতদিন ছিলে তোমার অন্য অনেক কিছু করবার ইচ্ছে ছিল, তো তোমার কি মনে হয় যে ওই সময়টা তুমি কি মানে লুজ করেছো, মানে পেয়েছো, এবং কি হারিয়েছো, সেই জায়গাটা যদি আমি জিজ্ঞেস করি? সত্যি কথা বলতে, আমি যদি মির্চি স্কুলে না ঢুকতাম, আমার কাছে ওটা একটা স্কুল। কারণ যে স্বপ্নটা আমার ছিল, ধরো এজেন্সি এটসেট্রা, ইফ ইউ লুক ব্যাক ইন টাইম, আমি কিন্তু অ্যাকচুয়ালি একটা নেসেন্ট ইন্ডাস্ট্রিতে ঢুকেছিলাম। তখন রেডিও মির্চি কলকাতাতে আমরা বোধহয় ম্যাক্সিমাম 20 জন এমপ্লয়ি, এবং ন্যাশনালি মির্চি 6টা স্টেশন ছিল। আচ্ছা। যখন আমি ছেড়েছি তখন মির্চি কলকাতায় প্রায় 50-60 জন এমপ্লয়ি, ন্যাশনালি আমরা প্রায় 40টা স্টেশন। সো আই উড সে দ্যাট ওই বিশাল প্রাসাদ অফ মির্চির যেটা রয়েছে, এই রাইজটা পুরো তুমি দেখেছো, তার মধ্যে একটা হলেও ইট আমার রয়েছে। এবং এখানে বলতেই পারি যে 6 বছর রেডিও মির্চিতে আমি যেহেতু প্রচুর কাজ করার সুযোগ পেয়েছিলাম, কারণ আমরা ওভাবেই তৈরি হয়েছিলাম। আর যে মানে সে শুধু কথা বলে তা নয়, তার ভাববারও কাজ, লিখবারও কাজ, আইডিয়েশন দেওয়ার কাজ, সেলস কি বেচবে, এই যে স্ট্র্যাটেজিগুলো, এই আইডিয়েশন পয়েন্টগুলো কিন্তু ম্যাক্সিমাম 99% প্রোগ্রামিং টিম লেড আইডিয়েশন। তো ওই যে ওখান থেকেই কিন্তু সো মির্চি বিকেম দ্য এজেন্সি ফর মি। আই লার্নড মিডিয়া থ্রু রেডিও। আর এটার প্লাস যেটা হয়েছে যে রেডিওতে অ্যাকচুয়ালি সবচেয়ে ডিফিকাল্ট মিডিয়াম,
একটা মিডিয়ামের মধ্যে যদি বলা হয় দ্যাটস দ্য মোস্ট ডিফিকাল্ট মিডিয়াম, বিকজ পুরোটাই তোমার অডিওতে হচ্ছে, পুরোটাই একটা কাল্পনিক। ভয়েস ইজ এভরিথিং, your voice, music and sound, that's all we have. And because touchwood I had been able to crack that code right, প্রথম 2.5 বছর I was a lousy radio jockey, তার পরের বছর থেকে মোটামুটি ব্যাপারটা it was in my grip. And radio taught me that আমি কি, আমার স্ট্রেংথ কি, আমার মনে হয় সেটা আমি মির্চি স্কুল থেকেই পাশ করেছি বলে বুঝতে পেরেছি। এবং এই যে ভাবা যায় যে কোনো একটা মানে হাউ টু সেল আ রেফ্রিজারেটর টু অ্যান এস্কিমো যদি আমি বলি, তাহলে আই থিঙ্ক ওই শিক্ষাটা আমার কাছে মির্চি স্কুল অফ লার্নিং। অ্যান্ড অন্য জায়গায় আরজে হিসেবে ফেরার তো কোনো প্রশ্নই ওঠে না, বিকজ ওটা মির্চির জন্যই থাক। স্টেশন হেড হয়ে একটা শো করেছি, রূপকথা বলে একটা সেলিব্রিটি চ্যাট শো করতাম, বাট যখন আমার কোনো অফার এসছে যে আমি আরজেকে পাঠাতে হবে রামোজি ফিল্ম সিটিতে, শাহরুখ কাজলকে মিট করতে হবে, দিলওয়ালের একটা ফুল ডে উইথ কলকাতা আরজে, আমাদের কাছে ইনভিটেশন এসছে অ্যাজ আ স্টেশন হেড আই এম সাপোজ টু সেন্ড আরজে, বলতে নেই বাট কলকাতার অনেক স্টেশন হেড যারা আরজে কাম স্টেশন হেড থাকে তারা নিজেরাই চলে যেত। আমি কিন্তু তখন আমার আরজেকেই পাঠিয়েছি, কারণ আমি জানি আমি স্টেশন হেড, আমি এখানে আরজেইংটা করি, আমার একটা শো করি বলে, বাট আই এম নট আ ডেজিগনেটেড আরজে এনিমোর। So for me, what I did not get in Mirchi was all about branded RJs, যারা সকাল বিকেলের আরজে। আমরা যারা ব্র্যান্ডেড আরজে হিসেবে হয়তো চিহ্নিত ছিলাম না, কিন্তু আরজেইং করতাম। এই শিক্ষাটা আমার হয়েছিল যখন আমি নিজে ম্যানেজমেন্ট সাইডে আসি। I ensured that light was shared amongst all. মানে আশা ভোসলেকে তুমি সব কিছু করে নিয়ে আসবে, পুরো ব্যাপারটা ইন্টারভিউ তুমি নেবে, আর তারপরে খবরের কাগজে বেরোবে অন্য আর যে আশা ভোসলের সাথে ছবি। বিয়ন্ড আ পয়েন্ট আই ডিড নট এভার গো টু মির্চি অ্যান্ড সে ভাই আমার ছবি নেই কেন রে। মাই থিং ওয়াজ, আমি যেদিনকে স্টেশন হেডের কাছে গেলাম এই ব্যাপারটা নিয়ে, যখন খবরের কাগজে দেখে খারাপ লাগলো, অল আই সেড ওয়াজ we are 6 RJs in the team. Why can't it be Asha Bhosle with 6 people? সো এই যে ব্যাপারটা আমি ফেস করেছি, দ্যাট ইউনো আলোটা ভাগ খুব একটা হয় না, যখন আমি পেয়েছি সুযোগ। ফর মি অল মাই RJs, অল মাই টিমমেটস, আই হ্যাভ অলওয়েজ ট্রাই টু শেয়ার দ্য লাইট। সো দ্যাট ইজ হু আই অ্যাম। মানে এটা শুনে খুব ভালো লাগলো। মানে এটা কিন্তু অনেকেই আসলে কি জানো তো, মানে নিজেরা পান না এবং হয়তো তাদের মধ্যে ওই একটা চাপা ক্ষোভ থাকে, তারা আবার ভাবেন যে হ্যাঁ আমি পেলাম না, ঠিক আছে আমার নিচে যে আসবে আমি তাকেও খুব একটা ছাড়বো না, এই একটা ব্যাপার থাকে। কিন্তু তোমার মধ্যে ইউ আর ট্রু বস, মানে ট্রু লিডার। আমি একদমই বিশ্বাস করি আমি দলের মানুষ, আর দ্য বেস্ট মিটিংস হ্যাভ হ্যাপেন্ড অন স্টেয়ারকেস। আমি এই চেয়ার ব্যাপারটা খুব একটা বিশ্বাস করি না, যেখানে বসবো সেটাই আমার চেয়ার, ইউনো। সো আই হ্যাভ নেভার চেজড আ ডেজিগনেশন, তাই জন্য আর এখন চাকরি করতেও পারি না, কারণ এখন ঠিক বিশ্বাসই করি না যে ওই সিএমও সিইও এই যে ব্যাপারগুলো আমাদেরকে বেঁধে দেয়। আমার মনে হয় অ্যাজ আ প্রফেশনাল আমি যা করতে পারি, খুব একটা বেশি কিছু করতে হয়তো পারি না, যতটুকু পারি আমি আমার 100% দিয়ে আমার একটা নিজের ছোট্ট হলেও একটা ক্রিয়েটিভ কোম্পানি রয়েছে, অ্যান্ড একটা ছোট হলেও দল রয়েছে। এখন যেরকম কাজগুলো আসে সেভাবে ভালোভাবে কাজ করি, আর কিছু কাজ আমাদের কাছে আসে, আমরা কিছু কাজের কাছে পৌঁছই। বাট যা হয় দলে কাজ করব, যা হবে একটা পাউরুটি হলেও 6 টুকরো হবে। দ্যাট ইজ হু আই রিমেন। এর থেকে কি উপস রূপসের শুরু? হ্যাঁ, উপস না হলে রূপস হতো না। তারপরে আমি যেই দেখলাম উপস আমার কোম্পানির নাম দেখি, যেখানেই আজকাল উবার করি সুইগি করি, যে কিছু না পারলে আমাকে উপস দেয় আবার, আসলে উপস আনএবল টু কানেক্ট, উপস প্লিজ ট্রাই লেটার। সো এটা ডোন্ট উপস মি, ইউ নো, লাইক উপসের সূত্রপাত কিছুই না। যদি জীবনে দলে দলে চাকরি করতে পারতাম তাহলে হয়তো চাকরিই করে যেতাম, কিন্তু যেটা হলো যে লাস্ট 3-4টে জায়গায় চাকরি করতে গিয়ে যেটা আমি বুঝলাম যে মালিক পক্ষ এতটাই প্রশংসা এবং অ্যাওয়ার্ডস অ্যান্ড এটসেট্রা বা ইমেলস, ইউনো, যা হয় ভালো কাজ করলে একটু ভালোবাসা পাওয়া যেতে পারে, পাচ্ছিলাম, তাতে আশেপাশে এবং ঠিক মালিক পক্ষ আর আমার মাঝের যে লেভেলটা, সেখানে একটু ফ্রিকশন হয়ে গেছিল। আচ্ছা, তাই জন্য যেখানে নেই শান্তি সেখানে নেই আমি, তাই যেখানে নেই শান্তি আমি সেখান থেকে বেরিয়ে গেছি, আর তাই নিজের পথে রয়েছি। দ্যাটস ইট।
আচ্ছা, মাঝখানে এই যে তুমি ভয়েস ওভারের কাজ করেছো, বিশেষ করে অন্তহীনে প্রচন্ড প্রশংসিত ভয়েস ওভার তোমার, এই ভয়েস ওভারের ব্যাপারটা কি আরজেইং থেকে এলো নাকি এটার শুরুটা ভাই কোথা থেকে? ভয়েস যে রয়েছে সেটাই তো বুঝেছি রেডিও মির্চিতে চাকরিটা পেয়ে। তার আগে তো আমার দিদিকে সেখানে পাঠাতো গান, দক্ষিণীতে দিদি যেত মাঝে মাঝে গান শিখতে, আর আমি ছিলাম নাচের লোক। ইফ ইউ রিমেম্বার আমাদের কস্তুরীতেও যখন নাচ হতো তখন আমি নাচের দলে থাকতাম। ছোটবেলা থেকে মা বলতো গলাটা ভীষণ খ্যাস খ্যাসে, তোর গান গাস না। আবার মাঝে মাঝে স্কুল থেকে রবীন্দ্রসঙ্গীত শিখে আসলে মাই বেশ বলতো আচ্ছা ঠিক আছে ওই ভালোবাসি ভালোবাসি এটা গাতো 2 লাইন, কিন্তু আমার গলাতে গান যে হয় না সেটা আমি ছোট থেকে জানি। বাট অ্যাট দ্য সেম টাইম কথা যে বলতে পারি সেটাও জানি, বিকজ আই ওয়াজ অলওয়েজ টকেটিভ। কিন্তু এই ভয়েস ওভার ব্যাপারটা তো কমপ্লিটলি, বিকজ মির্চিতে গেলে তখন তো বিজ্ঞাপন মানে আরজেদেরই ভয়েস। সো ইট ইজ নট লাইক ভয়েস ওভারের জন্য আলাদা করে লোক আছে, এই একটা গলা চলো চলো একটা এখনই আসে, এক্ষুনি রিভু আর রিচার্ড এসে তুলে নিয়ে গেল, যে আর যে ফ্রি আছে, বা কোনো ভয়েস আমার স্পেসিফিক সেটা আমাকে ডাকা হলো। আর ডাবিং যেটা রেফারেন্স তুই বললি, অ্যান্ড পরবর্তীকালে আরও টুকটুক করে কিছু কাজ করেছি, সেইটা ওয়াজ কমপ্লিটলি লাইক আই হ্যাড নো ক্লু ডাবিং কী করে। সাডেনলি অনিরুদ্ধ রায়চৌধুরী কল্ড অ্যান্ড বললে একটু তুমি আসতে পারবে জাস্ট ফর 10 মিনিটস। তো লাকিলি আমি আশেপাশেই ছিলাম, তো আমি চলে গেলাম, গিয়ে দেখি অনিরুদ্ধ রায়চৌধুরী, অপর্ণা সেন, সোহাগ সেন সবাই বসে আছে। তো বলে একটা এরম একটা ডাবিং আছে, তুমি কি করেছো? আই স্যার আমি তো কোনো ডাবিংই করিনি। তো একটা অন্তহীনে সিন চালালো অ্যান্ড আই গেভ দ্য ট্রায়াল ফর দ্য ওয়ার্ক অ্যান্ড ইট ক্লিকড। বাট আগেন ওটার কোনো প্রেপারেশন ছিল না, ওটার জন্য কোনো ট্রেনিংও ছিল না, বাট গলা আছে, কথা বলতে পারি, মোটামুটি চালিয়ে গেছি। তবে আর যে ইংয়ের একটা জিনিস যেটা আমি কোনোদিনই করতে পারিনি, তার পারহ্যাপস বিকজ অফ মিডল ক্লাস ফ্যামিলি সিস্টেম, ইজ দ্যাট আই কাম ফ্রম আ ফ্যামিলি যেখানে ছোটোবেলায় একবার দিদির একজন টিচারকে, সে কীভাবে কথা বলে প্রাইভেট টিচার, বাড়িতে বলেছিলাম বলে বাবা হেভি বকেছিল, মানে ভ্যাঙাচ্ছ কেন ভ্যাঙানো। তাই আমি আমার জীবনকালে কোনোদিনও মিমিক্রি করে বা অন্য কেউ হয়ে আমাকে করতে কাজ কেউ বলেনি, আমি করতে পারি না। যেখানে গলার প্রয়োজন হয়, আমাকে যদি আমার মতো গলার প্রয়োজন হয় সেখানে আমার ডাক আসে। অফকোর্স আই হ্যাভ ডান ক্যারেক্টার্স, ইনফ্যাক্ট লাস্ট ইয়ার বম্বেতে একটা প্রজেক্ট ডাবিং করলাম, সেখানে একটা প্রায় 85 বছর বয়সের মহিলার ভয়েস ছিল, মানে অন্য ল্যাঙ্গুয়েজ ছিল, সাউথের কোনো একটা ল্যাঙ্গুয়েজ ছিল, ওটার একটা হিন্দি ডাবিং ছিল। I did that. So that was quite challenging. So I do try to do voiceovers of various age groups, সে বাচ্চা থেকে বয়স্ক, বাট অ্যাগেন টেক্সচারটা আমি ওই মিমিক্রি করে গলা করে ওরকম করতে পারবো না। মানে আমি আমার মতনই রাখি, কিন্তু ওই বয়সটাকে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলি। মানে একটা অভিনয়ের একটা ব্যাপার, অভিনয়ের ব্যাপারটাকে তখন, এবং তুমি তো অভিনয় করতেও চেয়েছিলে, তুমি তো অভিনয় করো। হ্যাঁ, রিয়েল টাইমে করি না, আবার সুযোগ দিলে পরে দৌড়ে দৌড়ে চলে যাই। সো রুক, মাই হাজব্যান্ড নোজ দ্যাট, আমার মুখ দেখেও জানে যে আজকে আমি কোন কাজে বেরোচ্ছি। ও যখন দেখে যে সবচেয়ে আনন্দের মুখে বেরোচ্ছি আর উইদাউট এনি মেকআপ, দেন হি নোজ মানে আজকে তো শুটিং আছে, বিকজ হি নোজ মাই হ্যাপিয়েস্ট ফেস ইজ when I am in front of camera doing a part. But at the same time, now I am 43. এই যে অভিনয়টা এতটা ভালোবাসি করতে, সেটা আমি অনলি 38-39 রিয়েলাইজ করেছি। তো ভয়টা বাসটা পেরিয়ে অনেক দিন আগে চলে গেছে, বাসের পেছনে দৌড়লে তো গ্যাস চলবে না ভাই। তাই যদি এমন কোনো পার্ট আসে, যেরকম রিসেন্টলি একটা কিলবিল সোসাইটিতে একটা খুব ছোট্ট পার্ট আছে, সেখানে একটা কাজ করলাম। তো এরকম যখন যে পার্টটা আমার মতো মনে হয় কোনো ডিরেক্টরের বা প্রডিউসারের আমাকে প্রয়োজন, তখন ডাক আসে। রূপদার কথা যখন বললে তখন এইবার একটু আমার জানতে ইচ্ছা করছে, কারণ এই ফেজটা আমি একেবারেই জানি না। রূপদার সময় তোমার দেখা হলো কি করে? এবং ও মাই গড, ভেরি ইন্টারেস্টিং। সো এক লাইনে বলতে গেলে, উই ওয়ার বোথ ওয়েটিং ইন দ্য কার্ট রেডি টু বি চেকড আউট। সো রুকের সাথে আমার অনলাইন দেখা হয়েছে, আচ্ছা, একটা অনলাইন ভারত ম্যাট্রিমনি প্ল্যাটফর্মে। অ্যান্ড তার মেইন প্রধান কারণ ছিল যে, ইউ নো, আফটার মাই মাম, বাবা বিকেম লাইক দ্য ওয়ার্ল্ড ফর মি। আর একটু আমি ছোটো থেকে একটু বাবা ভাষা ছিলাম, মা ছিল দিদি দিদি অ্যান্ড আমি ছিলাম বাবা বাবা। সো বাবা আমাকে একদিন বলেছিল, ইউ নো, লাইক আই ওয়াজ 35 অ্যান্ড very very alone, and Baba told me one very strong statement যে আমার জন্য নাকি বাবার আয়ু কমে যাচ্ছে।
তো যার জন্য সব যুদ্ধ, সেই যদি বলে যুদ্ধ করছি কেন, একটু ইন্টারাপ্ট করছি, কাকু কেমন আছেন? কাকু টাচউড হি ইজ অলওয়েজ ফাইন, এন্ড ফেসবুকে দেখতে পাই হি ইজ হ্যাপি, মানে হি ইজ অ্যাবসলিউটলি, আই থিঙ্ক হি ইজ সামবডি হু শুড বি আইডলাইজ, বিকজ এই বছর বাবা 80 বছর বয়স, রিয়েলি, and at 80 he's got the soul of a 18-year-old. ভিডিও বা ছবিগুলো দেখে তো মানে বোঝাই যায় না। এই জেস্ট ফর লাইফটা কিন্তু অ্যাকচুয়ালি সামথিং যেটা আমার মনে হয় স্পেশালি সিনিয়র সিটিজেন্সরা এটা যদি মেনটেন করতে পারে সকলের জন্যই খুব ভালো। আবার 40 বছর বয়সেও আমি বাবার থেকে অনেক ক্ষেত্রে অনেক বুড়ো, সো বাবা ইজ দ্যাট ওয়ে আ চ্যাম্প। মানে মনের বয়স কম থাকলে তাহলে শরীরের বয়সও কমে যায়। একদম, বাবার মনের বয়সটা বাবা ভীষণ ভালোভাবে মেনটেন করে। আর বাবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি আজীবন লাস্ট 20 বছর করে যাই, যে তোমার একটাই দায়িত্ব, তোমার আর কিচ্ছু ভাবতে হবে না, একটাই দায়িত্ব নিজের খেয়াল নেওয়া। কারণ তুমি ওষুধ খাচ্ছ কি না, শরীরের ভেতরে কি হচ্ছে, ওটা তো আমি বুঝতে পারবো না। আর যেটা আমার সবসময় মনে হয় লুকিং ব্যাক, দ্যাট মা যে এত সারাক্ষণ ঘামতো, আমার মা তো ভীষণ রান্না করতে ভালোবাসতো। মার একটা অ্যাম্বিশন ছিল, যখন আমি প্রথম বাড়িতে এসি লাগাই ওই 18-19 বছর বয়সে, প্রথম বাজাজ ফিনান্সের কার্ড হয়, খোসলাতে গিয়ে একটা এসি কিনে আনি 6 মাসের ইএমআইতে। বিশাল ব্যাপার, মানে 18-19 বছর আমরা ভাবতে পারি। রাইট, তো এবার ব্যাপারটা হচ্ছে যে যা হয়, আরে ইচ্ছে তো আছে, এসি কেমন আনন্দ সেটা তো ফিল করি। এবার রোজগার তো তখন মন্দই করছি না, ক্রেডিট কার্ড বেচছি, ইন্স্যুরেন্স বেচছি, সব ভালোই রোজগার শুরু হয়েছে। তখন এসিটা যখন মাও ফিল করতে শুরু করলো যে দুপুরে কাজের পরে এসিটাতে কি আরাম তাম, মা তখন আমাকে একটা রিকোয়েস্ট করেছিল যে তাম, তুই যখন একটু বড় হবি আমার রান্নাঘরে একটা এসি লাগিয়ে দিবি। কারণ মার জীবনটা কেন্দ্র হয়েছিল পুরো রান্নাঘর। তো ওইখানে বেচারি এত ঘামতো, তাই মার এত ঘামের যে কারণ যে মার হার্টের প্রবলেম ছিল, সেটা তখন তো ওই বয়সটা ম্যাচুরিটিটা ছিল না। তো ওই শিক্ষা থেকে আমার বাবার কাছে একটাই আপিল, বাবা দ্য অনলি থিং ইউ নিড টু ডু ইজ টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড রেস্ট, ডোন্ট ওয়ারি, আই এম দেয়ার। কিন্তু এই একটা জিনিস শুধু তোমাকে নিজের খেয়াল রাখতে হবে। অ্যান্ড আই মাস্ট সে মাই ফাদার ইজ আ ভেরি গুড বয় অ্যান্ড বাবা টেক্স কেয়ার অফ হিমসেলফ, অ্যান্ড আই ট্রাই মাই বেস্ট যাতে আমি আমার বাবার মুখের হাসিটা যেন বজায় রাখতে পারি। আর Rook, coming back to Rook. So Rook is like, I would say in one line, the best thing that happened in my life. আমি জন্মেছিলাম second best thing. So Rook is like, I would say, এই যে মুখে এতটা হাসি দেখছিস, এই যে আমি আজকে বেশ উঠতে উঠতে চলে এলাম, তুই ফোন করলি রূপসাদি কেমন আছে, এই ভালো আছি, সব কিছুর পেছনে কারণটা হচ্ছে রুক রে, দ্য অনলি পার্সন ইন দ্য ওয়ার্ল্ড যার এরকম নাম। আমি তা আর কোনো রুককে পৃথিবীতে চিনি না। অ্যান্ড ইন্টারেস্টিংলি রুক আমার থেকে 2 বছরের ছোট। আচ্ছা, ওকে, উইচ ইজ আ ভেরি ইন্টারেস্টিং থিং ওয়াই আই এম সেইং দ্যাট আমার ছোট থেকে একটা প্রিন্সিপাল ছিল, একদিনের ছোট মানেও ভীষণ ছোট। তাই জন্য তুই আমার যার মধ্যে আমিও পড়ি, হ্যাঁ, তুই আমার থেকে 1 বছরের ছোট হলে আমি তোকে যেরকম 7-8 বছরের ছোট ভাবতাম। ইউ নো, আই ওয়াজ অ্যাকচুয়ালি প্রিটি সারপ্রাইজড নোয়িং দ্যাট তুই এত পিটোপিটি আমরা। সো একদিনের ছোট ইজ আ ভেরি বিগ থিং, ওকে, ফর মি। কারণ 18 বছর বয়সে আই রিমেম্বার একটা ছেলে সাউথ পয়েন্টের আমাকে অনেকবার টিউশনে প্রপোজ করতো। তাকে রিজেক্ট করার প্রধান কারণ ছিল আমি 3rd সেপ্টেম্বর, সে 8th সেপ্টেম্বর। ওকে, সো 5 দিনের ছোট ইজ ভেরি বিগ থিং। অ্যান্ড 2000 সালে সেই ছেলেটি আমাকে ফোনে বলেছিল, আই রিমেম্বার, ল্যান্ডলাইনের কনভারসেশনে, সো আই এম পেইং আ প্রাইস ফর মাই প্যারেন্টস লিবিডো। ও, তো when Rook Ray happened in my life, it's like karma smiles. You know, I never ever imagined that I'm going to settle in with somebody যে আমার থেকে ছোট, but at the same time যদিও আমাদের অনলাইন মিটিং হয়েছিল ফাইনালি, বাট ইনসিডেন্টালি and interestingly রুকের নিজের দিদি আমার স্কুলের সিনিয়র ছিল, and I would know her in school. আচ্ছা, সো প্রথম দিনেই ওই অচেনার দেয়ালটা ভেঙে গেছিল। It did not become like a complete stranger to me. Taniyar bhai, oh tumi Taniyar bhai, it became like that, you know. I know her, but I know his sister from school, Carmel থেকে চিনি, ওমা দিদি আমাদের থেকে সিনিয়র ছিল। So that's how I met Rook, and I'm so happy that we are the Roos. And because you asked about Rook, I definitely will take this opportunity to actually not only thank him, but also my in-laws, মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি যিনি, এবং আমার ননদ and the family, that you know, they are absolutely the most beautiful people I know.
মানে আমার নিজেকে নিজের মতো করে অ্যাকসেপ্ট করাটা, বিকজ আমি তো খুব নর্মাল প্রোটোকলের মধ্যে হয়তো পড়ি না, বিকজ উই আর অল আ লিটল ডিফারেন্ট, না এভরিবডি ইজ ডিফারেন্ট, বাট আমরা ঠিক কনভেনশনাল টিপিক্যাল মোল্ডে নেই। তো এই পাগলামিটাকে অ্যাকসেপ্ট করার জন্য আমার মনে হয় আই এম এক্সট্রিমলি গ্রেটফুল। কারণ রূপ ধর ওর পয়েন্ট অফ ভিউ থেকে যদি লাইফটা ভাবিস, সো হি ইজ আ লয়ার, ও যখন একটা সম্বন্ধ প্রায় করে বিয়ে করছে, মানে যদিও সেটা আমরাই একে অপরকে চুজ করেছি, বাট কোথাও তো একটা অ্যারেঞ্জড, সেলফ অ্যারেঞ্জড হলেও ইটস নট আ লাভ ম্যারেজ উইদিন কোটস। সেখানে সে যাকে বিয়ে করছে সে একটা কর্পোরেটে চাকরি করে, হ্যাঁ, একটা ইস্ট হেড করে, দিল্লিতে যায় মিটিং করতে, হেড অফিসে এটসেট্রা এটসেট্রা, এরকম একটা প্রোফাইলের মহিলাকে সে বিয়ে করেছে, খুব ভালো, সে বিয়ে ঠিয়ে করলো টললো বেচারা। হঠাৎ করে 6 মাসের মধ্যে সে মহিলা চাকরি বাকরি ছেড়ে রাজ চক্রবর্তীর বল দুর্গা মাই কি দেখ কেমন লাগে এইসব ছবি টবি করে বেড়াচ্ছে, মানে চাকরি বাকরি জলাঞ্জলি দিয়ে। বাট অ্যান্ড দেন আই গো টু বাংলাদেশ অ্যান্ড আই কিপ ডুইং, 15 দিন বাংলাদেশে থাকছি, 15 দিন কলকাতায় থাকছি। আর রূপ বেচারা বউ বিয়ে করেছে কলকাতার, তাই সে সুপ্রিম কোর্টের লোক হয়েও সে কলকাতায় চাকরি নিয়ে চলে এসছে, এদিকে বউ তাকে রেখে চলে গেছে ঢাকা। সো এরকম সব কিছুর মধ্যে সে যে আমাকে মানিয়ে নিয়ে মনে নিয়ে এগিয়ে চলেছে আর আমাকে সামলাচ্ছে, তার জন্য তোর শোতেই আমি তাদেরকে একটু থ্যাংক ইউ জানাতে চাই। নিশ্চয়ই আমরাও ধন্যবাদ জানাই রূপদাকে। এবারে আমরা যাব পয়েন্ট ব্ল্যাঙ্ক রাউন্ডে। উরি বাস, এটা আবার কি? হ্যাঁ, এটা হচ্ছে তোমাকে কয়েকটা প্রশ্ন করা হবে এবং তোমাকে না ভেবে উত্তর দিতে হবে। ওকে, কোনো অপশনস থাকবে না, জাস্ট 1 to 1 যা প্রশ্ন করব তুমি সোজা উত্তর দেবে, ভাববে না। সেম আছিস পুরো। মাস সে পাপু ছোটবেলায় ওর যখন পইতে হলো, পইতেতে ন্যাড়া হলো, আর তখন ন্যাড়া হয়ে স্কুল থেকে হয়তো রূপসাদি 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 করতে একটা গলা ছিল, আর তোর পইতের খাবারটা আমার এখনো মনে আছে, ওয়ান অফ দ্য বেস্ট ফুড ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, পয়েন্ট ব্ল্যাক তোকে পেলাম তো বলে দিলাম তোর। তো অল থ্যাঙ্কস টু ইয়োর মাদার হু উড অ্যাকচুয়ালি কিউরেট দি এন্টায়ার থিং। আর তোর মা তোকে পাগলের মতো ভালোবাসতো, তুই ছাড়া কাকিমার জীবনে আর কিছু ছিল না, দ্য হোল থিং ওয়াজ পাপু পাপু এন্ড পাপু। সো ইয়েস, পয়েন্ট ব্ল্যাঙ্ক, আই এম রেডি, প্লিজ। প্রথম প্রশ্ন, যদি সময়টাকে রিভাইন্ড করা যায় তাহলে কোন সময় থেকে তুমি আবার শুরু করতে চাও? 1947। ওয়াই? ওই স্বাধীনতার সময় থেকে একটা নিজের ডিসিশন নিতে পারতাম, স্বাধীন ভারতের থেকে নিজের মানসিকতাটাকে সেভাবে টিউন ইন করে আরো জীবনটাকে অন্যরকম ভাবে হয়তো দেখতাম। কোন যুগে থাকতাম জানি না, আচ্ছা, কিন্তু একটা বেশ 1947-এর একটা আমলে যদি একটা 20s-এর মহিলা হতাম, যদি চান্স পাই তাহলে সেখান থেকে শুরু করতাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ভগবানের সাথে দেখা হলে কি চাইবে? আমার তো প্রতিনিয়ত ভগবানের সাথে দেখা হয়। আচ্ছা, এই যে তুই বসে আছিস, ক্যামেরার পেছনে যে 2জন ভাই রয়েছে, স্ক্রিনের ওপারে যে লক্ষজন মানুষ থাকবেন, আমার তো সকলের মধ্যেই আমি ভগবান দেখি। আমার কাছে ভগবান ইজ নট ওয়ান ফিগার, ইট ইজ এভরি মোমেন্ট অ্যারাউন্ড মি থ্রু এভরি পার্সন। অফকোর্স ভগবান বলতে আমার কাছে অনেকগুলো মুখ আছে, আমি এক ভগবানের দীক্ষিত, কিন্তু আমার কাছে মানুষ সত্য, ভালো ব্যবহার সত্য, প্রতিনিয়ত আমি ভগবান দর্শন করি। তাই আমার কাছে ওরমভাবে কিছু চাওয়ার নেই, যে যার কাছে চাওয়ার তার কাছে তো বডিটাই ফেলে রেখেছি। আমার একটাই ভগবানের কাছে চাওয়া থাকে, দেখো ভালো হলেও তোমার, খারাপ যদি হচ্ছে এটাও তোমার দায়িত্ব, যা হচ্ছে স্ট্র্যাটেজি তোমার হাতে, আমি রেখে দিয়েছি। তো আমার জীবনের গাড়ি ইজ উইথ ইউ, আমি যন্ত্র তুমি যন্ত্রী, অ্যাবসলিউটলি, যেমন চালাও তেমনি চলি। আমি যদি ফেল করি আমি জানবো এই ফেলটা ভগবান করিয়েছেন, নিশ্চয়ই একটা কারণ আছে। সো আমি ভগবান বিশ্বাসী, আমি আছি ভগবানের জন্য, আর আমার কাছে প্রতি মানুষ, ভালো মানুষগুলো স্পেশালি বেশি ভগবান, আর যারা দুষ্টু তারাও ভগবান, কিন্তু তারা এখনো ভগবান হয়ে উঠতে পারেনি, ভগবানিস। আচ্ছা, এবার একটা অন্য ধরনের প্রশ্ন। ওকে, একটাই খাবার 3 বেলা খেয়ে যদি তোমাকে 20 দিন কি 25 দিন থাকতে বলা হয়, ওকে, কোন খাবারটা খাবে? একটু অন্যরকমভাবে উত্তর দিতে চাইলে আদর। আচ্ছা, আর যদি খাদ্য অ্যাজ ইন এডিবল হয়, নট লাভেবল কন্টেন্ট, তাহলে পরে 2টো অপশন, একটা গ্রেভি মিক্স চাউমিন, বাট একটু পুরনো ক্যালকাটা চাইনিজ টাইপ, ম্যান্ডারিন স্টাইল,
এখনকার ভাষায় বলতে গেলে হংকং, কাকুরগাছি, খুব মিড লেভেলে হলে ব্লু লাগুন, যাদবপুর। ওকে, সো ইউ গট দ্য টেস্ট একদম। প্যালেট। ওই জাতীয় গ্রেভি নুডলস, আর একটা হচ্ছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। তো এই দুটো হচ্ছে আমার মোটামুটি ফেভারিট ফুড জোনে পড়ে। কিন্তু যদি সব কিছুর মধ্যে হয় তাহলে ভালোবাসার আদরটাই বেশি চাই। তোমার আর কি কি করার ইচ্ছে আছে? আর কি কি মানে মানে তুমি তো অনেক কিছু করে ফেলেছো, কে জানি কি করেছি। এবার তুমি একটা কথা বলেছিলে সিনেমা তৈরি করবার ইচ্ছে আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে টোটাল দ্য ওয়ে থিংস হ্যাভ চেঞ্জড, টু বি ভেরি অনেস্ট। এখন আমার একটাই ইচ্ছে যে যতটুকুই কাজ করি না কেন, সেটা এখন সোশ্যাল মিডিয়ায় হিসেবে চিহ্নিত হচ্ছে কি বিজ্ঞাপন হিসেবে, সেটা তো কনজিউমারের মাইন্ডে। কারণ ব্যাপারটা একটাই, অডিও ভিজুয়াল বা অডিও, যে ফরম্যাটে দেখছি শুনছি আমরা সেভাবে তার একটা ট্যাগ বানাচ্ছি। যতটুকুই কাজ করব যেন এমন কিছু কাজ থাকে যেটা বেশ ভালো কাজ, আর যখন থাকবো না তখন তোরও মনে হবে বা রূপসা দিয়ে কাজটা করেছিল, আচ্ছা আরেকবার দেখি। যেমন হয়তো অনেকেই জানে না, হয়তো কিছু মানুষ জানে যে মান্নাদের জীবনের শেষ রেডিও ইন্টারভিউ আমার নেওয়া, মান্নাদের শেষ কফি হাউসে বসে অনুষ্ঠান আমার কনসেপ্টে কন্ডাক্ট করা, কিউরেট করা। সো দ্যাট ওয়ে আই ফিল ওই কাজটা তো আর ফিরে আসবে না, রাইট? বা প্রণব মুখার্জির তালকাটোরা রোডের ওনার অফিসে বসে ইন্টারভিউ নেওয়ার যে সুযোগ, এইগুলো তো সময় ফেরত গেলেও আর ফিরবে না। সো গল্পটা হচ্ছে যে যা কাজ করব, কি কি করা বাকি আছে। প্রচুর অভিনয় করতে ইচ্ছে করে, যেটা ক্যামেরার সামনে, এবং ডিরেক্টর ড্রিভেন অভিনয় করতে চাই। কারণ যে কাজগুলো দেখে আমার নিজেরও মনে হয় ভালো হয়েছে, সেগুলোখানে ডিরেক্টরের একটা বিশাল ইনপুট থাকে। ভালো কাজ করতে চাই। যদি সত্যি বলিস, সিরিয়াসলি বলতে গেলে প্রচুর অভিনয় করতে চাই, কিন্তু বাড়িতে বসে সেলফ অডিশন পাঠানোটা খুব চাপের, ওইটা করতে চাই না। অডিশনে ডেকে নাও, চলে যাবো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই ক্যামেরা ডাকতে হবে, নাহলে পৌঁছানোর তো সময়ই পাই না। গ্যাসটা তো ভাই চালাতে হবে, ভাতটা তো নিজের খেতে হবে। আর ধর কিছু না হলে 12-15 জনকে তো আমারও একটা ভাতের, তাদের হয়তো পুরো ভাত না হলেও 4 চামচ ভাত আমারও আছে। তো আমাকে তো নিজে না খাই, সেটা তো আগে করতে হবে। তাই নিজের প্রায়োরিটিটাতে আমার যদি বলিস, আই উড লাভ টু অ্যাক্ট অ্যান্ড কিপ অ্যাক্টিং, বাট অ্যাগেন ইট ইজ সামথিং যেটা যদি শুধু পারসিউ করতে হয়, দেন ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি নক অন ডোরস অ্যান্ড টেল পিপল আই এক্সিস্ট। কারণ রূপসা দাশগুপ্তর মতো লক্ষ হাজার রূপসা দাশগুপ্ত রয়েছে, আমাকে তাদের কাছে পৌঁছতে হবে। কিন্তু সেটার জন্য যে স্ট্র্যাটেজিটা করতে হবে, অন্য কাজগুলো তাহলে বন্ধ রাখতে হবে। কিন্তু নিজের প্রয়োজন, নিজের প্রিয়জনদের ভালো রাখার আয়োজন এবং বেসিক কমিটমেন্টটা যাতে সম্মানের সাথে আমি রাখতে পারি, তার জন্য কর্মী রূপসাটাকে অন রাখতে হয়। অ্যাবসলিউটলি। তাই অভিনেতা, অভিনেত্রী ইত্যাদিগুলো শখের জায়গা, করতে চাই, বাট আগেন যদি ভগবানের খাতায় লেখা থাকে নিশ্চয়ই হবে। না, আমরা তো আগামী, তুমি বললে কিলবিলে তুমি অভিনয়, ডাবিং এর 10 সেকেন্ড দিয়েছি, মানে মনে হয় সিনেও 10 সেকেন্ড আছে। কিন্তু হ্যাঁ, আগেন কাজটা আমার কাছে এলো, তাই কাজটা ভালো লাগলো। আর সেলফ অডিশন পাঠাতে হয়নি, তাই আরো ভালো লাগলো। এরপরে একটা ব্যক্তিগত প্রশ্ন। ওকে, কাকিমার সাথে যদি 10 সেকেন্ড কথা বলার সময় পাও, কি বলবে? এবার যদি 10 সেকেন্ড কথা বলার সুযোগ পাই, তাহলে ভিডিও ক্যামেরাটা অন করে রাখবো। মাকে যেহেতু তখন ছবি তুলতাম বলেছি, মার কিছু সুন্দর ছবি আমার লাকিলি ক্যান্ডিড তোলা আছে। মা দিদির মেয়েকে খাওয়াচ্ছে, ভাত একটা স্টিলের থালা হাতে, জাস্ট তুলে নিয়েছি বলে ভাগ্যিস তুলেছিলাম। মাকে রেখেছিলাম মডেল, মা জানতো না মা মডেল, আমি তখন ছবি তোলা প্র্যাকটিস করছি। কিন্তু তখন তো আর হাতের মধ্যে সহজ উপায় ভিডিও ছিল না। এখন হাতে 1.5 লাখ টাকার ফোন থাকতে পারে, কিন্তু 10 সেকেন্ড যদি মা দেয়, তাহলে 10 সেকেন্ড মাকে জাস্ট বাঁধিয়ে রাখবো, এবার তুলে রাখবো, মার গলাটা শুনতে পাবো। কারণ ওটা তো শুধু মনে মনেই রয়েছে, মার গলাটা তো আর শুনতে পাই না। মা তাকালে কেমনভাবে তার চোখটা বন্ধ করে খুলতো, বা তাম কীভাবে ডাকতো, ছোট ছোট মুহূর্তগুলোকে 10 সেকেন্ডও অনেক। শুধু মাকে একটু ক্যামেরা বন্দি, এবার অডিও ভিজুয়াল বন্দি করতাম, শুধু ফটো তুলে রাখতাম না।
এটা জিজ্ঞেস করলাম এই কারণে, কারণ কাকিমাকে নিয়ে তোমার পডকাস্টগুলো আমি শুনেছি, ওই জন্যই আমার খুব জানতে ইচ্ছে করতো যে কাকিমার প্রতি তোমার যে টান, মানে তুমি যদি 10 সেকেন্ড, ওই জন্যই আমি জিজ্ঞেস করলাম 10 সেকেন্ড যদি। বিউটিফুল কোয়েশ্চেন, বাট এটা আমার মাঝে মাঝেই মনে হয় ইস, তখন তো এই ব্যাপারটা ছিল না, ভিডিও ক্যামেরা ছিল, বাড়িতে ভিডিও আসবে, মানে ভাড়া করে নিতে হবে, ভাড়া করে ব্যাপারটা, তো এইটা যে সহজ হয়ে গেছে, এই বন্দি করার সহজ উপায়, এই সময়টা যদি মা আমাকে একটু দিত, একটু মাকে জাপটে ধরে থাকতাম। কারণ দেখো, যতই আমরা ব্র্যান্ডের জন্য শাহরুখ খান, বিদ্যা বালন অ্যান্ড হোয়াটএভার, যে ব্র্যান্ড যতটা পারে খরচা করতে সেলিব্রিটি রাখি, নিজের মনের দুঃখ হলে কিন্তু গিয়ে তাদের ছবি দেখি না, তখন মনে হয় মায়ের আঁচলের গন্ধটাই চাই। যদি আরেকবার মা শুধু ডাকবে বা মা বকবে, কুচবি হো, লেকিন মাকে চাই, বাবাকে চাই, এইটা বুঝতে বুঝতেই না অনেকটা সময় চলে যায়। তাই আমি আমার একজন প্রখ্যাত ডিরেক্টর বন্ধুকে একদিন কলকাতায় বলেছিলাম যে এত সিনেমা করিস এটসেট্রা, মা বাবাকে যতটা পারবি তুলে রাখ, যতটা পারবি বাড়ির ফোনেই ক্যামেরাতে, এমন না বলছি না যে 4টে ক্যামেরা সেট আপ করে বা আমাকে বসিয়ে কথা বলা। সো ওই মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখা ভেরি ইম্পর্টেন্ট, বিকজ দ্যাটস হোয়াট উই ডু পাপু, when we, যেটা হয় যে আমরা তো তাদেরকে ভ্যালিউটা অতটা বুঝতে পারি না যখন তারা থাকে না। আমি তো বলছি যে আমার যদি 23 বছর বয়সে মা না যেত, তাহলে আমি জীবনের অনেকগুলো লেসন বুঝতামই না। এই যে আমি সম্পর্কগুলোকে ভ্যালিউ দিতে শিখেছি, আমি আমার বাবাকে প্রায়োরিটাইজ করতে শিখেছি, আমি আক্ষেপ রাখবো না ডিসিশনটা নিয়েছি, সেটা শুধু বাবার ক্ষেত্রে না, আমি যদি কাউকে কিছু কথা দিই বা কারোর জন্য আমার কিছু ইচ্ছে জাগে, আই ট্রাই টু ফুলফিল দ্যাট এসঅ্যাপ, বিকজ আই নো দ্যাট অ্যাকচুয়ালি সময় নিজেই জানে না কতটা সময় রয়েছে বাকি। পরের প্রশ্ন, ফিটনেস, তুমি একজন ফিটনেস এনথুজিয়াস্ট? না না না, এটা আমরা দেখেছি, আমরা দেখেছি, মানে এসব কোথা থেকে দেখি না, ফেসবুকে দেখেছি, মনে আলাদা। হ্যাঁ, এবার এই ফিটনেস নিয়ে তুমি কি বলবে? এখন তো ফ্যাটনেস চলছে, সো আই হ্যাভ গট 5 সাইজেস অফ ক্লোথস আমার আলমারিতে, দেখে মনে হবে ও প্রচুর জামা, কিন্তু সেগুলো 5টা সাইজের, আমি এরকম করে ভ্যারি করি। তো এখন হচ্ছে লাস্ট, মানে মোটাগুলোর দিকে জামা কাপড়গুলো দেখছি, আর এখন তো কাফতান পরে আছি, মানে হচ্ছে যেটা যে কোনো সাইজেই হয়ে যাবে। তো রাইট নাও মাই ফ্যাশন স্টেটমেন্ট ইজ হোয়াট এভার ফিটস ইজ আ হিট। অ্যান্ড ফিটনেসের দিক থেকে আই নো দ্য ইম্পর্টেন্স, এভরিথিং, বাট ইমোশনাল ফিটনেসটা একটু বেশি প্রায়োরিটি দিই, মানে মেন্টাল হেলথ, মেন্টাল হ্যাপিনেস, তার সাথে সাথে শরীরটাকে ভালো রাখার চেষ্টা করি, কিন্তু রাইট নাও আমার রিপোর্ট কার্ডটা একটু খারাপ, মানে ফিটনেসের দিক থেকে। ওকে, আশা করছি সেটা খুব শিগগিরই ভালো হয়ে যাবে। লেটস ডু ইট টুগেদার। তোর একটু প্রয়োজন, আমার বেশ প্রয়োজন, দুজনে আমারও বেশ 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 প্রয়োজন, তাহলে লেটস ডু ইট। আচ্ছা, এবার লাস্ট প্রশ্ন, পৃথিবীর কোনো একটা জিনিস যদি তুমি বদলাতে পারো, কি বদলাবে? পৃথিবীর বলতে পারো, মানুষের বলতে পারো। আমার কাছে মানুষটা, মানে পৃথিবীটাই মানুষ শুধু, কারণ বাকিটা শুধু একটা গ্লোব যেটা চোখের সামনে ঘোরে। আমার মনে হয় যদি সত্যি আমার বদলানোর ক্ষমতা থাকতো, তাহলে একটু বলতাম যে আলো ভাগ করলে আলো কমে না, আলোটাও ভাগ করা যায়। মানুষ যদি মানুষকে একটু আলো ভাগ করে সব ক্ষেত্রে, সে একটা ছোট চাকরির জায়গা থেকে ইন্ডাস্ট্রির টপ ভাববো বা যেখানে ইচ্ছে, রাইট কাইন্ড অফ একনলেজমেন্ট অ্যান্ড লিটল অ্যাপ্রিসিয়েশন ক্যান ক্রিয়েট মিরাকলস। সো এই মানসিকতাটা যদি আমরা একটু ডেভেলপ করতে পারি ছোটোবেলা থেকে, সবাই সবাইকে অ্যাপ্রিসিয়েট করছি, এডিফাই করছি, কেউ কারোর সাথে তুলনা করছি না, কম্পিটিশন ব্যাপারটা তো পরে, তুলনামূলক যে ব্যাপারটা, ও তোর আছে আমার নেই, তোর বড় গাড়ি আমার নেই, আমার ক্যারেট কত, তোর কত ক্যারেট, আরে ভাই জীবন ইজ সো মাচ। এটা তো শুরু হয়েছে ছোটবেলার নম্বর থেকে, রাইট রাইট, মানে আমাদের ছোটবেলায় তো সেইভাবে শিখিয়ে দেওয়া হয় না। আমার বাড়িতে হতো দিদি আর দিদি স্কুলের সামনে ওয়েট করি, দিদি কত বেশি নম্বর পাবে আর তোর জন্য অপেক্ষা করি তুই পাস করে বেরো। সো এটা হলো আমার ব্যাপারটা, হচ্ছে চামড়াটা বোধহয় ছোটো থেকে একটু মোটা, তখন রোগা থাকলেও চামড়ার ডেন্সিটিটা ঠিক ছিল, তাই এসব তুলনা করে আমার খুব একটা লাভটাও হয়নি। বাট পার্সোনালি অ্যাগেন অন এ সিরিয়াস নোট, আই লাভ লার্জ হার্টেড পিপল। আমার কাছে এটা সবচেয়ে, আমার মনে হয় মানুষের টাকা পয়সা দিয়ে বিচার আমি করি, মানুষের মনটাই হচ্ছে আসল রাজা। রূপসাদি, এই যে ইন্টারভিউয়ের কথা তুমি বললে, অনেককে তুমি ইন্টারভিউ করেছো, মানে আমাদের লেট প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়,
অমিতাভ বচ্চন, অমর্ত্য সেন, আশা ভোসলে, কে না রয়েছেন, সৌরভ গাঙ্গুলি, সবাই রয়েছেন এর মধ্যে। তো তোমার এই বিভিন্ন লোককে যে এত ইন্টারভিউ করেছো, সেই এক্সপিরিয়েন্স কিছু আমাদের সঙ্গে শেয়ার করে নেবে? সবচেয়ে ডিফিকাল্ট ইন্টারভিউ টু ক্র্যাক ওয়াজ অমর্ত্য সেন। আচ্ছা। কারণ ওনার কাছে এন্টারটেনমেন্টের জন্য ইন্টারভিউ ইজ নেভার আ প্রায়োরিটি অ্যাট হিজ লিগ অ্যাজ। তো ওনার একটা ইন্টারভিউয়ের জন্য আমায় 3 বার শান্তিনিকেতনে আমি গিয়ে জিনিসটা আমাকে নিতে হয়েছিল, এবং ওটাও একটা মির্চির ক্যাম্পেনের জন্য। ইনফ্যাক্ট ওই ক্যাম্পেনটা সবচেয়ে মজার গল্প হচ্ছে যে এই যে টোটাল গল্পটা বলছি উইথ অমর্ত্য সেন, প্রণব মুখার্জি, এটা কিন্তু মির্চির একটা ক্যাম্পেন ফর ব্রেকফাস্ট শো, যেটার এখন পুরো উল্লেখটাই হারিয়ে গেছে, কারণ জাস্ট অ্যাট দ্য ব্রিঙ্ক অফ ওই সোশ্যাল মিডিয়ার ফেসবুক বুমের আগের ঘটনা। তো 2010-এ রেডিও ইন্ডাস্ট্রির ইতিহাসে একটা সবচেয়ে বড় ক্যাম্পেন হয়েছিল কল বাংলার বেস্ট, মীরের গেস্ট। আচ্ছা। সো তখনকার দিনে হোর্ডিং ওয়াজ মীর মাঝখানে 5জন বাঙালি যারা ইন্টারন্যাশনালি ফেমাস। Okay, so it had Pranab Mukherjee, Amartya Sen, Rani Mukherjee, Siddharth Basu, Bappi Lahiri, that league. Okay, and out of that, almost 6-7 interviews I had taken. So that episode, Amartya Sen was a much wanted person from Mirchi, but উনি একদমই পাত্তা দিচ্ছিলেন না। তো সেকেন্ড টাইম when I failed, I remember আমি ট্রেনে আস্তে আস্তে বসকে ফোন করে কাঁদতে বলছি I could not. But again, I knew that I will. So again, third time I tried, and third time I got it. So that was very difficult. Pranab Mukherjee was also very difficult কারণ উনি দিল্লিতে, আমরা কলকাতায়। And to be very honest, যে সময়কার কথা আমি বলছি তখনও কিন্তু মির্চি ইজ a radio industry FM station and not into serious news making factor, right? সো প্রণব মুখার্জিটাও ক্র্যাক করতে আমার অনেক কাজ করতে হয়েছিল। লাকিলি আমি ওনার সাথে অনেকগুলো অন স্টেজ ইভেন্টস করেছিলাম, সেই সূত্রে আমার পরিচয় হয়েছিল। সেই সূত্র ধরে ওনার দিল্লির বাড়িতে ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাওয়া, আমি গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফিক্স করার পরে কলকাতা থেকে মীর এবং বিশাল ফ্লাই ডাউন করে টু অ্যাকম্পানি মি ফর দ্য ইন্টারভিউ। বাট দ্যাট হোল থিং ইজ নট ইজি because I'm a journalist knowing. When you come from a news journalist background, you have a different exposure. Ekdom. Right? So these two were very, very difficult, I would say. And the most memorable part of an interview that I will never forget, or an evening that I'll never forget, was Mr. Bachchan. Amitabh Bachchan, Kolkata, তখন last year-এর shooting এ এসেছিলেন। আচ্ছা, তো yes, তো তখন আমার বস মির্চির his exact attitude was, Mr. Bachchan is shooting in Calcutta, Rusha interview le lena. মনে হচ্ছে আরে আমার বাবার বন্ধু না, আমি কিভাবে, আমি কে, আমাকে বাচ্চান ইন্টারভিউ দেবে কেন? বাট ইট ওয়াজ, সো ইটস লাইক জাস্ট বলটা তোর কোর্টে ফেলে দিল। আচ্ছা। সো দ্য মজা ওয়াজ দ্যাট আমার কোনো লিড নেই। Lead is you have to start from the start. So my first day trying Mr. Bachchan was ITC সোনার বাংলাতে আমি এত বড় একটা বুকে নিয়ে গেছি, একটা পার্সোনাল বন্ধুকে নিয়ে গেছি, মির্চি থেকে মানে রেডিও স্টেশন থেকে কেউ যায়নি, এত বড় একটা বুকে নিয়ে গেছি, সেই একটা বন্ধুকেও নিয়ে গেছি। এক্সপেকটেশন হচ্ছে যে উনি যখন মানে শুটিং থেকে ফিরে যে টাইমটাতে ওনারা ওই করিডোর দিয়ে গিয়ে মানে লবি দিয়ে গিয়ে যাবে, ওই সময়টাতে আই এম গোইং টু পিচ মাই সেলফ। সো অ্যান্ড রিয়ালিটি ওয়াজ এত ভিড়। You know how it is with somebody like Mr. Bachchan, উনি যদি যখন শুটিং থেকে ফিরছেন তখন আমার মতো আরও 50টা লোক দাঁড়িয়ে আছে, অ্যান্ড পুরো হিউম্যান চেন করে দুটো দিকে আটকানো যাতে উনি মাঝখান দিয়ে যাবেন, রাইট? অ্যান্ড হিউম্যান চেনের এইদিকে আমি, অ্যান্ড আই রিমেম্বার হি ওয়াজ জাস্ট ওয়াকিং অ্যান্ড লাইক স্যার এত জোরে জোরে চেঁচিয়েছে। হি paused, he looked, and quickly I handed over that book and I said, sir, please, I want an interview. He said, you speak to my manager. করে পাশে যিনি ছিলেন ওনার দিকে দেখিয়ে উনি চলে গেলেন। So I spoke to the manager. I don't know what I spoke. I must have spoken something right. তো উনি আমাকে ডিটেলস নিলেন, আমার ফোন নাম্বার আর একটা নাম্বার দিলেন, তাকে একটা ইমেল দিলেন, বোধহয় একটা মেল ঠেল করতে বললেন। এসব প্রোটোকল করলাম, একদিন লাগলো করতে। তারপরে জাস্ট ওই ফেজেই 2-3 দিনের মধ্যে ওয়ান অফ দোজ হয় না ভেরি ক্যাজুয়ালি ড্রেসড ডেজ অ্যাট অফিস, তুই অফিসে গেছিস একটা সালোয়ার কামিজ সবুজ রঙের পরে টোরে, ঠিক আছে? কারণ আমার মনে হয় আমি মির্চিতে যখন ছিলাম তখন হয়তো মির্চি ছিলাম না, মানে তখন একটু বেঞ্জি ছিলাম। হ্যাঁ, তারপরে বেরিয়ে একটু ব্যাপারটা মানে মির্চি অ্যাকচুয়ালি গ্রুমড মি অলসো, যে স্টাইলিং, একটু বেশি লিপস্টিক লাগাতে হবে, একটু চুলটা স্ট্রেটন করতে হবে, এগুলো কিন্তু আমি পরে শিখেছি।
তো ওরকম একটা খুব একটা ক্যাজুয়াল ডেতে আমার কাছে তখন 7:10 নাগাদ। আর এর আগের ফেজটাতে মির্চিকে যেহেতু বলে রেখেছি যে হ্যাঁ আমি ইন্টারভিউ নিতে যেতে পারি, তো অমিতাভ বচ্চনকে কি প্রশ্ন করা হবে সেটা ন্যাশনাল লেভেল থেকেও অ্যাপ্রুভাল আসতে হবে, বুঝতে পারছি? ইটস নট আ লোকাল সেলিব্রিটি। সো ইন্টারভিউ কোয়েশ্চেন সব রেডি, কিন্তু টাইমই তো নেই, টাইম পাইনি। সো 7:10 নাগাদ আই গেট আ কল ফ্রম আ বম্বে নাম্বার যে 8 o'clock ITC মিস্টার বচ্চনস ইন্টারভিউ। অ্যান্ড তখন সময়ও নেই যে বাড়িতে গিয়ে আমি ক্যামাক স্ট্রিট থেকে নাকতলায় গিয়ে জামা চেঞ্জ করবো, নট পসিবল, রাইট? 50 মিনিট, হ্যাঁ 50 মিনিটের মধ্যে আমি মিস্টার বচ্চনের ওখানে পৌঁছতে হবে উইথ দ্য রেকর্ডারগুলোকে খালি করতে হবে, ব্যাটারি নিতে হবে, দ্য হোল প্রসেস অফ ইউ নো হাউ উই অপারেট। অ্যান্ড নট অনলি দ্যাট, ইউ ক্যান গো এমটি হ্যান্ডেড। তাড়াতাড়ি করে ফুলের বুকে আরেকটা ফুল বলেছি, আর গিফট কেনারও তো টাইম নেই, মানে হঠাৎ করে ব্যাপারটা। আমাকে তখন বোধহয় একটা আই থিঙ্ক অ্যাবাউট 1000 কি 2000 টাকার একটা 1000 টাকা মাস্ট বি একটা অ্যাপ্রুভাল দিল যে তুমি খরচা করে আনো, রিএম্বার্সমেন্ট নেবে। এবার যেতে ভেবেছি কী গিফট কিনবো, খালি হাতে ভাবে যাওয়া যায় নাকি মিস্টার বচ্চনের কাছে। তখন আই রিমেম্বার আমি ওনার জন্য ওই ফেরারো রশার কাইন্ড অফ চকলেটস কিনেছিলাম আর ফুল টুল নিয়ে। আর তখন আমাদের মির্চিতে নীল বলে যেটি জয়েন করেছিল, যে এখন বর্তমানে মির্চির ব্রেকফাস্ট জক। সো নীল ওয়াজ তখন আ বিগিনার, অ্যান্ড ও আমার মিঠুনের ফ্যান। আচ্ছা, ওকে বললাম চল মিস্টার বচ্চন ইন্টারভিউ টাইম হচ্ছে। না আমি যাবো না, আমি মিঠুনের ফ্যান। কি বলছিস নীল, হোয়াট আর ইউ সেইং, লেটস ডু ইট, ইউ হ্যাভ টু কাম উইথ মি। ওকে ঠিক আছে, মানে ওকে বেটা মানে হয় না একটা ওকে ঠিক হ্যাঁ চলতে হ্যাঁ ওরকম ব্যাটিটিউড আর কি, বেসিক্যালি বাচ্চাদের মতো গল্পটা। কিন্তু মোদ্দা কথা, আমরা যখন মিস্টার বচ্চনের ওখানে গিয়ে পৌঁছলাম, ইউ আর আস্কড টু ওয়েট, অফকোর্স একটা ইন্টারভিউ চলছিল। তো হোয়াট আই আন্ডারস্টুড ইজ উনি 3-4 জনকে টাইম দিয়েছিলেন, একটা ইন্টারভিউ হচ্ছিল, তো পার্সন ওয়াজ লিভিং অ্যান্ড দ্য নেক্সট পার্সন ওয়াজ এন্টারিং হিজ রুম। তো ওনার সুইট রুমে বাইরে ওয়েট করছি, বুঝতেই পারছিস কিরকম টেনশন হচ্ছে। এবার আমাদের টাইম এসছে, এবার 5 স্টার হোক বা যে কোনো হোটেল রুমেই কী হয়, কার্পেটেড থাকে পুরো ব্যাপারটা, রাইট? তো আমি ঠিক ওই দরজাটা খুলেই যখনই ওখানে ঢুকেই তারা সারিয়ে আমি জুতোটা খুলে নিয়েছি, আমি খালি পায়ে ওনার ঘরে গিয়ে এবার তো দেখছি উনি বসে আছেন, উনি দেখেই আমাদের দাঁড়ালেন। এবার ঘরে ফুলের বুকে নিয়ে গেছি, রাখার জায়গা নেই, এত ফুলের বুকে, মানে এভরিথিং ইজ এক্সেস, হি ইজ মিস্টার বিগ বি। তো তারপরে ফুলের বুকেটা দিয়েছি, উনি খুশি হয়েছেন। তারপরে চকলেটটা দিয়েছি, তখন বলছে ও তো হাম খাতে নেই আমি যে বাট অ্যাডভার্টাইজ তো করতে হো। তখন ও ডেয়ারি মিল্কের বিজ্ঞাপনগুলো করে, কুছ মিঠা হো যায়। তো ক্যাডবেরি দিইনি, বাট আই সেড নো, বাট ইউ অলওয়েজ সে ইট চকলেট। সো স্মাইল ফেল দিল। এবার বসেছি, এবার ওনার পাশে বসবো কি করে, বসে ইন্টারভিউ নিতে গেলে মরেই যাবো। তো দিস ফাইনাল সিন ওয়াজ ধর তুই মিস্টার বচ্চন, নীল পাশে নিচে, আমি আরেকটা দিকে নিচে, দুটো রেকর্ডার নিয়ে ওনার অডিওটা নিচ্ছি। আর ওই যে কোয়েশ্চেনারটা যেটা মোটামুটি 20 বার চেঞ্জ হয়েছে, সেই কোয়েশ্চেনারটা তো আমাদের হাতে চকচক করছে। মিস্টার বচ্চন ওয়াজ দি অনলি পার্সন যাকে একটা প্রশ্নের শেষ অবধি করার উনি সময়, মানে ওইটুকুই সময়, মানে there was no answer that was not on his lips. In spite of our best efforts, there was not a single answer যেটা মিস্টার বচ্চনকে একবারও ভেবে বলতে হলো বা এবং তখন নিঃশব্দ বলে একটা সিনেমা এসেছিল, রোজানা জিয়ে, এবার একটা গান ছিল ওনার। তো ওই গানটা নিয়ে ওনাকে যখন আমি প্রশ্ন করা হলো যে ওই গানটা উনি যে গেয়েছেন এটসেট্রা, সো দিস আই এম টেলিং বিকজ দিস ইজ সামথিং ওয়েন এভার আই থিঙ্ক অ্যাবাউট দ্যাট মোমেন্ট আমার এখনও গায়ে কাটা দেয়। সো মিস্টার বচ্চন, ওনার একটা হ্যাবিট, অ্যাটলিস্ট সেদিনকে ইন্টারভিউতে উনি যেটা করছিলেন, যে উনি না খুব ডিরেক্টলি চোখের দিকে তাকিয়ে বলছিলেন না। সো আমরা দুটো অ্যাঙ্গেলে যেহেতু নিচে বসেছিলাম, উনি ওরমভাবে ওপরে, তো উনি উত্তর দিয়েছিলেন একটা ব্ল্যাঙ্ক রেখে, মানে চোখটা অন্যদিকে রেখে, নট লাইক লুকিং ইন টু আস, হি ওয়াজ টকিং এরম। So the question was about how his experience was about recording this song, you know, উনি গেয়েছেন গানটা। তো ওনার উত্তরটা যখন উনি দিতে শুরু করলেন, তো উনি প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে বললেন, देखिए गायक तो मैं हूँ नहीं, लेकिन इतना बता सकते हैं कि वो गाना, করে আমি বসেছিলাম, আমি প্রশ্নটা করেছি, ওনার চোখটা পুরো তাকিয়ে, लेकिन वो गाना एक ही टेक में रिकॉर्ड हुआ है। ওই যে চোখ তাকিয়ে এক হি টেক মে রেকর্ড হুয়া হে, ইউ আন্ডারস্টুড, এরকম একটা বলেনি, ওটা ব্র্যাকেটে আমি শুনতে পাচ্ছি। ওই যে তাকিয়ে বলা, আমার মনে হলো আমার ভেতরটা পুরো ফ্রোজেন হয়ে গেল, মানে আই কান্ট এক্সপ্লেন আমার তখন কি মনে হলো। মানে মিস্টার বচ্চন লুকিং ইন টু ইয়োর আইজ ডিরেক্টলি is a moment that I will not forget because the distance was like এতটুকু, মানে ম্যাক্সিমাম 15 inch
distance. And after the interview, we got up. উনিও দাঁড়ালেন, but as I said, ঢোকার সময় জুতোটা আমি সাইডে খুলে রেখেছিলাম। তো আমি till before we left that passage, ওই সুইট রুমে যেরকম হয় একটা প্যাসেজ কাইন্ড অফ আ জায়গা, he was standing, okay, seeing us go. And I'm wearing my slippers and এরকম উনি আমার দিকে তাকালেন। I said, sir, entering your room is like entering the temple. I couldn't have worn my slippers. কারণ আমার কলিগ কিন্তু জুতো পরেই ঢুকে গেছিল, ওকে, তো আমার জুতোটা পরতে 1 সেকেন্ড টাইম লাগলো। And that smile he gave, and he kept waving till I closed that door. And if you see my picture with Mr. Bachchan, it is not, মানে you know, অনেক সময় হয় যে পাশের মানুষটা সেলিব্রিটি, আমাদের মুখে দারুণ হাসি থাকে, বাট সেলিব্রিটি হার্ডলি কেয়ারস। But if you actually observe, you'll see Mr. Bachchan had a very original smile. So I think, again, all thanks to God, that is a moment I will live with it forever. আর মান্নাদের, মান্নাদে ওয়াজ আ ড্রিম কাম ট্রু। এবার মান্নাদের ইমোশনটা আমার জীবনে হঠাৎ করে প্রচণ্ড প্রবলভাবে ঘটে, অনলি বিকজ আমি যখন মির্চিতে আরজেইং শুরু করি তখন আমার শোটার নাম ছিল দিল চাহতা হ্যায়। এবার দিল চাহতা হ্যায় ওয়াজ এ নাইট রেট্রো শো, রাত্রি 9টা থেকে 11টা হতো, পুরোনো দিনের গান চলতো। আমার ফার্স্ট ফরম্যাট ওয়াজ ট্রিভিয়া বেসড কন্টেন্ট, মানে পুরোনো দিনের গানের যা ট্রিভিয়া থাকবে, ধর জঙ্গলি ওয়াজ সায়রা বানুজ ফার্স্ট মুভি, এরকম, মানে এই যে জাতীয় যে ট্রিভিয়াগুলো, সেই জাতীয় ট্রিভিয়া নিয়ে আমরা কাজ করতাম। কিন্তু সেইটা কিন্তু রেট্রোর জন্য খুব রেস্ট্রিক্টেড, বিকজ যে এরাটা আমি হ্যান্ডেল করছি সেটাতে তো সাংঘাতিক ডকুমেন্টেশন নেই। সো আফটার 2.5 years আমি বুঝতে পারছি যে জিনিসটা আমার তো স্টক কমছে। আর গানগুলো নিয়ে তুই কতবার, প্লেলিস্টটা তো মোরাললেস, 200টা গানই চলছে, কি বলবে আর ট্রিভিয়াগুলো তো রেস্ট্রিক্টেড, যতই IMDb আর গুগল থাকুক তখন ইনফরমেশন তো রেস্ট্রিক্টেড। ইটস নট লাইক এখন যে ঋত্বিক রোশন হাঁ করলে 150টা নিউজ হয়ে যাচ্ছে। সো দ্যাট ওয়াজ গেটিং এ লিটল রেস্ট্রিক্টিভ, কিন্তু নোবডি ওয়াজ বদারিং, বিকজ আমি যে সময়কার রেডিওর কথা বলছি তখন রেডিও মেজারমেন্ট, যেটা একটা অডিয়েন্স একটা রিপোর্ট কার্ড হয়, তো যেটার ভিত্তিক তোমার রেভিনিউ হয়, তো তখন বেসিক্যালি ড্রাইভ টাইম এর কি জানি বলতো, কিছু একটা টার্ম ছিল, মোদ্দা কথা রেডিওর মেজারমেন্ট ইউজ টু বি অনলি ফোকাসড অন মর্নিং শো অ্যান্ড ইভিনিং শো, যেটাকে বলতো ড্রাইভ টাইম শো। সো ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে রিসার্চ হতো, যেখানে যার গাড়িতে হচ্ছে সেই অনুযায়ী রেডিও স্টেশনের 1, 2, 3, 4 হতো, আর শো এরও মেজারমেন্ট ওভাবে হতো। সো বেসিক্যালি আমার শোটা মেজারমেন্টের আওতায় পড়তো না, তো আমারটা হচ্ছে ইভিনিং ড্রাইভ টাইম শেষ হতো, আমারটা শুরু হতো। তো এমনি চলছে, জীবন চলছে সুন্দর, 2-2.5 বছর হয়ে গেছে আমি ট্রিভিয়া করে আরজিং করে যাচ্ছি। এবার হচ্ছে র্যাম বলে একটা জিনিস শুরু হলো, যেটা হচ্ছে রেডিও মেজারমেন্টের মেইন সফটওয়্যার, যেখানে দ্য রিসার্চ গেভ দ্য এন্টায়ার ইনপুট অফ আ 24/7 প্যানেল ফর আ রেডিও স্টেশন। মানে প্রত্যেক ঘন্টার অ্যানালিসিস, প্রথমবার রেডিওর ইতিহাসে অল রেডিও স্টেশন সাবস্ক্রাইব টু দ্যাট র্যাম মেজারমেন্ট টুল, যেটার ভিত্তিতে প্রথমবার আলোয় এলো ব্যাপারটা প্রত্যেক ঘন্টার রিপোর্ট কার্ড। আগে যেটা হতো শুধু সকাল বিকেলের গল্প, এবার যেই প্রথমবার প্রত্যেক ঘন্টা বেরোলো, তখন রেডিও মির্চিরও কিছু জীবনের আন্ডারস্ট্যান্ডিং চেঞ্জ হলো, যেখানে দেখা গেল দুটো জিনিস। একটা হচ্ছে যে একদম ভোরবেলার অডিয়েন্স, যেটা ভোর 5টা থেকে 7টা, যেটাকে অ্যাকচুয়ালি কখনো আগে কনসিডার সেভাবে করা হতো না অ্যাজ সিরিয়াস প্রোগ্রামিং, ওই সময়টাতে নিয়ারেস্ট কম্পিটিটর ওয়াজ বিগ FM, দ্য নাম্বার 2। তখন অলরেডি সেকেন্ড ফেজ অফ লাইসেন্সিং হয়ে গেছে, সো বিগ ওয়াজ ভেরি মাচ দেয়ার। 5টা থেকে 7টার একটা বিশাল অডিয়েন্স আছে, যেটা মির্চি মিস করছিল, অ্যান্ড দে হ্যাড ক্যাপচার্ড অন দ্য ডিভোশনাল সেগমেন্ট। Okay. That's when Calcutta Mirchi focused on devotional content. And the next thing that came into light was Shobai number 1, Rupshar Shota number 2. মানে দিল চাহতা হয় যে ফান্ডাটা ছিল, ওটা নাম্বার 2। এবার এই নাম্বার 2 হওয়ার কারণে প্রথমবার জীবনে আমাদের উপরে একটা বিশাল একটা হয় না, দিল্লি থেকে বসরা এলো, বোম্বে থেকে বসরা এলো, মিটিং হচ্ছে, কি করা যায়, কি করে শোটা ইমপ্রুভ করা যায়। তখন যে শোটা রিনেমড হলো, বেসিক্যালি গানগুলো একই থাকলো, প্যাকেজিংটা চেঞ্জ হলো, তখন শোয়ের নাম হলো কফি হাউস ক্লাসিক্স।
এবার কফি হাউস ক্লাসিক্স, অফকোর্স কফি হাউস ইজ বিকজ অফ মান্না দেস অ্যাবসলিউটলি এভারগ্রিন সং। এবার নেক্সট লেভেল হচ্ছে এবার লোকজনের কাছে প্রচারে হবে কি করে, মানে শোটা যে ঘটছে তো ন্যাচারালি এটা অন গ্রাউন্ড হতে হবে, মানে কফি হাউসে একটা কিছু করতেই হবে, জমায়েত করতে হবে। তো অবভিয়াসলি আমার খুব স্বপ্ন যে মান্না দে চাই, কফি হাউস মানে মান্না দে। তো মির্চি ওয়াজ লাইক নো বাজেট ফর মান্না দে। তো তখনকার দিনে কায়া বলে একটি ব্যান্ড এবং প্রতীক চৌধুরী, প্রতীক দা আর কায়া মিলে একটা অনুষ্ঠান করেছিল, সেখানে রেডিও মির্চি লিসনাররা গেছিল, একটা পিআর হয়েছিল, অ্যান্ড দ্য শো ওয়াজ লঞ্চড। ওই লঞ্চ যখন হলো তখন আমার টোটাল ট্রিভিয়ার ব্যাপারটা অফ হয়ে গেল, অ্যান্ড দ্য নিউ থ্রেড দ্যাট ওয়াজ গিভেন টু মি ওয়াজ নস্টালজিয়া। ওকে, ওই যে থিমটাই চেঞ্জ হয়ে গেল, থিমটাই পুরো চেঞ্জ হয়ে গেল, অ্যান্ড ইট বিকেম লাইক ইউ হ্যাভ টু স্টার্ট শেয়ারিং ইয়োর স্টোরি। ওই যে মনের সিন্দুকটা খুলতে শুরু করলাম, বিকজ সপ্তাহে 5 দিন, অ্যান্ড লাকিলি কফি হাউস ক্লাসিক্সের নাম পরিবর্তনের পরে উইদিন দ্য নেক্সট 2 months ওই যে আমার শোটা শুধু নাম্বার 1 হলো তা নয়, লাস্ট আমার মির্চির জীবনকালে লাস্ট 1.5 বছর মির্চির অন্যান্য অনেক পপুলার শো 2 এবং 3-তে চলে গেছিলো, কিন্তু আমার শোটা ওয়াজ জাস্ট 1, অনেকটাই গিয়েছিল। স্পেশালি 10 PM to 11 PM এর যে পিকটা রিচ করতাম লিসনারশিপের, দ্যাট উড ব্যালেন্স আউট অন্যান্য শোয়ের 2 বা 3। সো মির্চি ওভারঅল রিমেইনড 1. Okay. And my show became a 3 hours show because the demand became like পিক যদি তুই হিট করছিস 11-এ, তুই 11-এ শেষ করবি না, তখন তো তুই আরো একটু টানাবি, তখন ইট বিকেম 9 to 12. সেক্ষেত্রে মান্না দে স্বপ্ন ভাই আমি যদি দেখি ফুলফিল তো করবোই। মান্না দে তো পাওয়া ইজি নয়, অনেক কিভাবে কি করে আমার মনে নেই। মান্নাদের ফার্স্ট আমি ইন্টারভিউটা ক্র্যাক করি, আর ওই বাংলার বেস্ট মিরের গেস্টে মান্নাদের সেই আমার ইন্টারভিউটাই আবার রিপ্যাকেজড হয়। তো আমি প্রাইমারিলি আমার শোয়ের জন্য ইন্টারভিউটা নিয়েছিলাম, কারণ আমি একটা ফ্রাইডে মানে কফি হাউস ক্লাসিক্সের রেগুলার ফরম্যাটে ফ্রাইডে বিকেম দ্য সেলিব্রিটি কর্নার, মানে হট সিট। তো আমার শোটা শুরু হলো ওই ফ্রাইডে এপিসোডগুলো শুরু হলো উইথ মান্না দে। উনি তখন বোধহয় ব্যাঙ্গালোরে থাকতেন। উনি থাকতেন ব্যাঙ্গালোরে, কিন্তু কলকাতায় আসতেন ওনার যে নর্থ ক্যালকাটার বাড়িতে, এবং ওনার নর্থ ক্যালকাটার বাড়িতেই আমি, ইন্দ্রাণী মির্চির ইন্দ্রাণী, এবং আমার যে বেস্ট ফ্রেন্ড মির্চি আমলে যে এখনও আমার সবচেয়ে ওয়ান অফ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ডস নিনিয়া, ও যদিও সেলসে ছিল, কিন্তু মিস্টার রেহমানের ইন্টারভিউ নিতে যাওয়ার সময় আমি নিনিয়াকে নিয়ে চলে গেছিলাম, ও সেলসের কলের মাঝখানে আমার সাথে চলে গেছিলো। মান্নাদের ক্ষেত্রেও, বিকজ দিজ আর পিপল শি অলসো ওয়ান্টেড টু মিট। সো আমরা 3 জন গেছিলাম, মান্নাদের ইন্টারভিউ শুধু নিয়েছিলাম তা না, শেষে দেখলাম যে ওনার মুডটা খুব ভালো হয়ে গেছিলো। তো আই হ্যাড গিভেন হিম আ রিকোয়েস্ট যে একটা ছবি তুলবো আপনার টুপি ছাড়া। এইটা কিন্তু মান্নাদের ক্ষেত্রে খুব রেয়ার, কারণ মান্নাদের শেষের জীবনে তুমি যখনই দেখবে ওই টিপিক্যাল মান্নাদের একটা টুপির গল্প ছিল। সো উনি খুব সুইটলি স্মাইল করতে করতে টুপিটা খুললো, আমি ওনার একটা উইদাউট টুপি ছবি তুললাম। অ্যান্ড উনি ইন্টারভিউতে এমন অনেক কিছু কথা বলে ফেলেছিলেন, কথা বলতে বলতে, যেটা উনি পরে আবার আমাকে ফোন করে বলেছিলেন এডিট করে দিতে যাতে ওটা না থাকে। উনি এমন কিছু কথা বলে দিয়েছিলেন যেগুলো আমি অফকোর্স এখনও বলবো না, কিন্তু ওনারও ইন্টারভিউটা দেওয়ার সময় উনি বলে দিয়েছিলেন। তারপরে উনি ফোন করে আমায় রিকোয়েস্ট করেন যে এই কথাটা আপনি কাইন্ডলি শোনাবেন না। সো দ্যাট ওয়াজ আ ট্রেজার। বাট অ্যাগেন কফি হাউসে মান্না এটা তো করতেই হবে। তো তখন ইন্টারেস্টিংলি আমি একটি খুব বড় হাউসের জন্য, তখন আমি অলরেডি অ্যাঙ্কারিং করি যেহেতু। সো 2005-এ যেহেতু মির্চি ঢুকেছি, মির্চিতে ঢোকার পরে অ্যাঙ্কারিংয়ের দরজাটা আস্তে আস্তে খুলে গেছিলো। ফার্স্ট অ্যাঙ্কারিং তো ভাবতেই পারছি না শ্রেয়া ঘোষালের অ্যাঙ্কারিং করে দিয়েছি। মানে 10,000 টাকা একটা ইভিনিংয়ে, মানে তখন মির্চির মাইনে ধর 14-15,000 টাকা মাসে। অ্যাঙ্কারিং যে এরকম টাকা হয় প্রথমবার জীবনে দেখছি, কিন্তু তার জন্য 3,000 টাকা দিয়ে আর পার্লারে সেজেও নিয়েছি। কারণ পয়েন্টটা হচ্ছে যে জানি না কাজটা করতে, কিন্তু দেখতে শুনতে তো ঠিক লাগতে হবে না, রাইট? আর স্ক্রিপ্ট আই রিমেম্বার আমার তখনকার যে বস শুদ্ধরাগ ব্যানার্জি, হি রোট দ্য ফার্স্ট অ্যাঙ্কারিং স্ক্রিপ্ট ফর মি। সো দ্যাট ওয়াজ দ্য মির্চি আই জয়েন্ট, where people were helping, everybody was helping the other to find a place. So প্রথম লাইনটা I remember it was for a bank, HHI-তে হয়েছিল, and the first line he had written was it is the bank that got Job Charnock to the city of Kolkata,
and it is yet another bank, করে ব্যাংকের নাম, that united all of us for this national meet. বাহ, দিস ইজ ওয়ার এ গুরু কামস ইন, যে তোমাকে ওয়ার্ড প্লে শেখালো। প্রথমবার ওই লাইনটা দেখে আই রিয়েলাইজ ও আচ্ছা ব্যাংকটা নিয়ে খেললো, কি সুন্দর খেললো। সো আস্তে আস্তে মগজের চাবিগুলো মির্চির জন্যই একটু একটু করে খুললো। তো কাটিং ব্যাক টু তখন যেহেতু অলরেডি অ্যাঙ্কারিং করি, আমার তো মাঝে মাঝে অ্যাঙ্কারিং হয়, অ্যাঙ্কারিংয়ে কর্পোরেটদের সাথে দেখা হয়। কর্পোরেট মানে তো সিএমওর সাথে মিট করছিস, সিইওর সাথে মিট করছিস। সো দ্যার ওয়াজ দিস ওয়ান গ্রুপ যেখানে সিইও ম্যানেজমেন্ট ওয়াজ ভেরি ভেরি দে ওয়ার ভেরি ফন্ড অফ মি, আর মাঝে মাঝে আমার কাছ থেকে আইডিয়েশন নিত, আচ্ছা এই লঞ্চটা আছে, কী করা যায় রূপসা বলো। মানে অ্যাঙ্কার হলেও আই স্টার্টেড গিভিং আইডিয়াস ফর ফিউচার থিংস। তো ওরকমই আমি একটা এরকম আইডিয়া দিয়েছিলাম উইথ মান্না দে। ফাইনালি দিস আইডিয়া টুক অফ in a much bigger way, যেখানে আমি শুধু বলেছিলাম মান্না দে, বাট দ্য ফাইনাল প্রোগ্রাম দ্যাট হ্যাপেন্ড অ্যাট কফি হাউস হ্যাড মান্না দে, জগন্নাথ বসু, উর্মিমালা বসু, গৌতম ঘোষ ডিরেক্টর এবং সুনীল গঙ্গোপাধ্যায়। আচ্ছা। The entire branding was taken up by the brand that sponsored, and of course আমি যেখানে মির্চি সেখানে মির্চি দুটো ছোট্ট ছোট্ট স্ট্যান্ডই পাঠালো, যেটা সাইডে থাকলো, পুরো চেকার বোর্ডে ওই ব্র্যান্ডটা এলো। আর আমার একটাই আনন্দ যে মান্নাদের শেষ কফি হাউসের অনুষ্ঠানটি, তার সূত্র আমি সেখানে সঞ্চালনার পুরো দায়িত্বটাই ছিল, কিন্তু যেহেতু ওটা টেলিভিশন নিয়ে নিল, মানে তখনকার দিন এবিপি আনন্দ টুক আপ দ্য লাইভ, বিকজ ন্যাচারালি এরকম একটা কন্টেন্ট তো ইটস এ হিউজ থিং, কেউ ছেড়ে দেবে না, কেউ ছেড়ে দেবে না। এবিপি আনন্দ 2-2.5 ঘন্টার লাইভ নিল, এবং ওনাদের রিকোয়েস্টে তখন আমার সাথে সতীনাথ দাকে পেয়ার আপ করলো, কারণ অ্যাজ ইউজুয়াল আমি একা তখনও কিছু ছিলাম না, এখনও কিছু নই, তাই আমার সাথে একজন ওয়েল ব্যালেন্সড সেলিব্রিটি মেল অ্যাঙ্কারকে দরকার হয়েছিল। বাট ইট ডাজেন্ট ম্যাটার, আলো আছে মানে সবারই ভাগ আছে, কাজটা রয়ে গেছে আর আশীর্বাদ রয়েছে, সো লাইফ মুভস অন। খুব ভালো, থ্যাংক ইউ। রূপসাদি, আড্ডা প্রায় শেষের মুখে, মানে তোমার আর আমার আড্ডা তো শেষ হবেই না, না না না, তো এই আড্ডা তো একটা কোথাও একটা ইতি টানতে হবে। ট্রু। এবং এই ইতিটা আমরা টানবো ব্রেক নেক বলে একটা রাউন্ড দিয়ে, যেটা হ্যাঁ র্যাপিড ফায়ার, ওটার নাম আমি দিয়েছি ব্রেক নেক। তো 10টা কোয়েশ্চেন, ওকে, আই মিন নো টাইম। অলরাইট। রাজকুমার রাও, নওয়াজুদ্দিন সিদ্দিকী, এত সময় নিলে হবে? জারি বেলাওয়াত। ওকে। ভেটকি ফ্রাই, পাবদা সর্ষে? ভেরি মাচ ভেটকি ফ্রাই। কিশোর কুমার, মোহাম্মদ রফি? কিশোর কিশোর কিশোর। এলটন জন, ব্রায়ান অ্যাডামস? ব্রায়ান অ্যাডামস। রেডিও না ভয়েস ওভার? রেডিও। অ্যাঙ্কারিং না পডকাস্ট? মানে স্টেজ অ্যাঙ্কারিং? স্টেজ অ্যাঙ্কারিং। প্যারিস তো মাদ্রিদ? বোথ, দুটোতেই গেছি, বাট যখন ইচ্ছে যেতে পারি। সচিন না সৌরভ? সৌরভ। নাইট আউল না মর্নিং বার্ড? ভেরি ভেরি নাইট আউল। সিনেমা না সিরিজ? সিনেমা। চা না কফি? চা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এত কথা হলো, আমার মনে হয় একটা ছোট্ট গল্প তোকে বলি। এটা হচ্ছে 2010 ডিসেম্বরে আমি মির্চি ছেড়েছি। ওকে, সো মির্চিতে যে বললাম ফ্রাইডে শোটা আমার না দিয়ে শুরু হলো। সৃজিত অনুপমের রেডিও ইন্টারভিউটি, মানে অটোগ্রাফের ইন্টারভিউটি আমার শেষ ইন্টারভিউ ছিল। আচ্ছা। সো অটোগ্রাফ দিয়ে শেষ হয় আমার রেডিও আরজের জার্নি। আর আমার যদ্দূর মনে হয় অনুপমের ওটা ফার্স্ট রেডিও ইন্টারভিউ ছিল, নট শিওর অ্যাবাউট সৃজিত, বাট অনুপম সৃজিত দুয়োর প্রথম ইন্টারভিউ আমার। বাট এই গল্পটা বলছি তার একটাই কারণ, যে রেডিও যেটা বললাম যে লাস্ট 1.5 বছর ওয়াজ আ ডিফারেন্ট হাই, যা হয় আর কি, ওয়েন ইউ আর ডুইং ওয়েল তখন অনেক কিছু হয় যে তুই ভালো করতেই থাকবি, রাইট, বিকজ ইউ গেট দ্য মোটিভেশন ফ্রম দ্য ব্র্যান্ড। সো এরকম একটা সময় আমার যেটা ঘটেছিল, যে আমার মা চলে যাওয়ার পরে প্রত্যেক বছর যখন এই মা যাওয়ার দিনটা আসে, দেখবি সাইকোলজিক্যালি ইমোশনালি ইট ইজ ভেরি ডিস্টার্বিং, ইউ গেট পুলড ব্যাক টু দ্যাট গ্রিফ জোন। বাট লাকি অ্যাগেন যে রেডিও গেভ মি দ্যাট স্পেস, যে ব্যাকআপ স্টুডিওতে বেশ কেঁদে নিয়ে আবার শোটা রেকর্ড করতাম ওই দিনটা যখন প্রত্যেক বছর ক্যালেন্ডারে আসতো। অ্যান্ড আমি মায়ের জন্য শেষের লাস্ট, মানে আমার মির্চির একদম শেষের দিকে, আই হ্যাড ডান আ ট্রিবিউট শো ফর হার। So this was 2010. I had done this thing যেখানে আমি
3 ঘন্টা আমার যে শোটা হতো, আমার জীবনকালে 6 বছরে আরো 90% শো কিন্তু রেকর্ডেড, কারণ রাত্রিবেলা অত লাইভ মির্চি করতো না, কিন্তু 10% ওয়াজ লাইভ করেছি আমি। সো ওয়ান অফ দোজ ডেজ যেখানে আমি লাইভ করেছি আমার মায়ের জন্য, সেদিনকে আমার শোয়ের থিমটা ওয়াজ 3 ঘন্টা আমি আমার মায়ের গল্প বলবো, মানে ডিফারেন্ট লিঙ্কে এসে এসে। অ্যান্ড দ্যাট থিং ওয়াজ আমি আমার মাকে নিয়ে প্রশ্ন করব। 3 ঘন্টার শেষে সব উত্তরগুলো যে আমাকে দেবে, তার মানে 3 ঘন্টা আমার সাথে থাকতে হবে আমার মায়ের জার্নিটার জন্য, রাইট? ওই লিসনারদের মধ্যে থেকে আমি বাছাই করব 3 জনকে, এমন 3টে গিফট দিয়েছিলাম যেই 3টে উপহার আমি আমার মাকে জীবনকালে দিতে পারিনি। তো পরের দিনটা আগের দিন রাত্রে অ্যাজ দি মিড নাইট আউল আই অ্যাম, আমি ভাবছি কী করবো, কালকে কী করবো, শোতে কিছু করা যায় মাকে নিয়ে। দেন আই কেম আপ উইথ দিস প্ল্যান। তখন তো SMS-এর যুগ, রাত্রিবেলায় মধ্যরাতে SMS করলাম বসদের যে আমি এরকম করতে চাই। দে গেভ মি অ্যান ওকে, বাট ওই যে 3টে গিফট সেটা কিন্তু আমিই জোগাড় করেছিলাম। ইনফ্যাক্ট কফি হাউস ক্লাসিক্সের যে প্রথম নেসলের হ্যাম্পারগুলো যেতাম, সেখানে নেসলের কোঅর্ডিনেশনটাও আমিই করেছিলাম, যে কফি হাউস ক্লাসিক্স করবো, সেলিব্রিটির কাছে যাবো, খালি হাতে যাবো নাকি। তো ওই বাটারগুলো করতাম বলেই আমাকে ওই মার্কেটিং হেডের অফারটা এসেছিল ভেতর থেকে। বাট অ্যাগেন কামিং ব্যাক টু দ্য স্টোরি অফ মাই মাদার্স ডে, তো এরকম 3টে যে গিফট আই রিমেম্বার, আমি তখন অফিস যাওয়ার পথে, যেদিনকে শো রাত্রিবেলা লাইভ যাব সেদিনকে সকালে যেতে যেতে কোঅর্ডিনেট করছি, 3টে গিফট আমি দিয়েছিলাম। তার মধ্যে একটা ওয়াজ একটি 4-স্টার হোটেলের 4 জনের ডিনার ভাউচার, কারণ আমি আমার মা বাবার সাথে তখনও অবধি কখনো কোনো তারকা হোটেলে, স্টার হোটেলে যাইনি। সো আই ওয়ান্টেড সামবডি টু হ্যাভ দ্যাট ফ্লেভার। কখনো মাকে সিল্কের শাড়ি কিনে দিইনি। তো প্রিয়গোপাল বিষয়ী আমাকে তখনকার দিনে 5,000 টাকার সিল্কের শাড়ির ভাউচার দিয়েছিল, এবং ফার্স্ট ওয়াজ একটা সোনার চেন উইথ আ ডায়মন্ড লকেট। ওয়াও। 3 জন মহিলা পেয়েছিল। মন থেকে খুব চেয়েছিলাম যে মায়ের বয়সী কেউ পাক ফার্স্ট প্রাইজটা, বাট ইট ওয়াজ আ ইয়াঙ্গিশ গার্ল। বাট ইয়েস, এভাবেই আমি আমার স্বপ্নগুলো পূরণ করে গেছি। তাই রেডিও, যেটা আমার বললাম যে পুরো অস্তিত্বটাই রেডিও দিয়ে শিখেছি। সো আই এম রিয়েলি গ্রেটফুল টু দ্য মিডিয়াম অ্যান্ড টু এভরিবডি হু হ্যাজ বিন আ পার্ট অফ মাই জার্নি। রূপসাদি, আড্ডা বন্ধ করবার তো ইচ্ছে নেই, কিন্তু বাধ্য হয়ে শেষ করতে হচ্ছে। আবার আমরা আড্ডায় বসবো, এবং হয়তো শিগগিরই অন ক্যামেরা বা অফ ক্যামেরা, এটাই হোক। অ্যাবসলিউটলি, ইটস আ প্লেজার। এবং অনেক অনেক ধন্যবাদ সময় বের করে আসার জন্য। ভাই হয়ে দিদিকে ধন্যবাদ দেবো না প্লিজ। এসব একদম তুই কোনো ফর্মালিটিতে যাস না। ঠিক যেভাবে রূপসাদি করে ছোটোবেলায় আসতি, তুই আমার কাছে এক্স্যাক্টলি ওটাই। অ্যান্ড তুই এত ভালো কাজ করিস, তোর যখনই আমি নাম দেখি সিডি কাভারে, জায়গায় জায়গায় অনির্বাণের লেখা গান, অ্যান্ড আই এম সো প্রাউড, অ্যান্ড আই এম শিওর দ্যাট your parents are equally proud. So wish you the sky and beyond. থ্যাংক ইউ দিদি। একটা ছোট্ট উপহার। ও থ্যাংক ইউ, আবার প্রাপ্তি, থ্যাংক ইউ সো মাচ। তোর সাথে কাটানো মুহূর্তটাই সবচেয়ে দামি, ওটাই উপহার। অ্যান্ড আই ডোন্ট নো, এত কথা বলে ফেললাম, হয়তো এত শোনার তোর প্রয়োজন ছিল না, বাট আমি বেশি কথা বলেছি। And it was such a pleasure, and it's such a pleasure talking to someone যার সাথে I can relate, যার সাথে আমারও একটা ছোটবেলা জড়িয়ে আছে। আমার মায়ের গল্প আমি আরামসে করতে পারি, বিকজ এক্স্যাক্টলি আমার মা কেমন। তাই এর থেকে ভালো, এর থেকে আনন্দের অনুষ্ঠান আমি সত্যি অনেক দিন অ্যাটেন্ড করিনি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি, অ্যান্ড আই এম এক্সট্রিমলি হ্যাপি ফর ইউ। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ। আজকের আড্ডা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আড্ডায়। ততদিন ভালো থাকবেন।